ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম হচ্ছে আবরার হোসেন রিমেল। ওনার বাড়ি নরসিংদী জেলার শিবপুর উপজেলায়। উনি মূলত এখন বিবিএ তৃতীয় বর্ষে অধ্যয়নরত রয়েছেন। এই ঘটনাটি উনি দীর্ঘ সময় ধরে সংগ্রহ করেছেন, কারণ হচ্ছে এই ঘটনাটি উনি অনেকবার ওনার মায়ের মুখে শুনেছিলেন এবং এরপরে দীর্ঘ সময় ধরে এই ঘটনার আদ্যোপান্ত উনি সংগ্রহ করেছিলেন। মূলত এই ঘটনার প্রত্যক্ষদর্শী এবং এই ঘটনার মূল রহস্য উন্মোচনকারী তিনি হচ্ছেন এই আবরার হোসেন রিমেল ভাইয়ের আম্মুর প্রতিবেশী এক চাচা। উনি ছিলেন পেশায় একজন পুলিশ সদস্য। উনি যেই পদবি ধারণ করতেন সেটা হচ্ছে সিনিয়র কনস্টেবল। ওনার নাম ছিল মতিউর রহমান। সবাই ওনাকে মতি বলেই চিনতেন এবং এলাকায় ওনার ডাক নাম ছিল মতি পুলিশ। মতি পুলিশ বললে এক নামে ওনাকে চিনতেন। ঘটনার সময়কালটা 2007 সাল। এই যে মতি আঙ্কেল, উনি কোনো এক উপজেলায়, আমরা সঙ্গত কারণে বেশ কিছু জায়গা হাইড করছি কারণ এটা খুব সেন্সিটিভ একটা ঘটনা, যার কারণে অনেক বিষয়গুলো আমরা বলছি না এবং লিসেনারদেরকে অনুরোধ করছি আপনারা ওই জায়গাগুলোর নাম যদি জেনেও থাকেন, যেহেতু এই ঘটনাটা বেশ আলোড়ন সৃষ্টি করেছিল ওই জায়গাগুলোতে, আপনারা দয়া করে ওই জায়গার নামগুলো কমেন্ট সেকশনে লিখবেন না, এটা আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি। তো উনি কোনো এক উপজেলায় কর্মরত ছিলেন। শুধু এতটুকু বলছি, এটা ঢাকা বিভাগেরই কোনো একটা জেলা ছিল। তো এক রাত্রে উনি ডিউটিতে থাকা অবস্থায় রাত আনুমানিক 2টো কি 2:30টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা উপজেলা হসপিটাল যেটা থাকে আর কি, ওখান থেকে একটা জরুরি কল আসে থানায়। তো ওই দিন রাতে ডিউটিতে তেমন কোনো লোকজন ছিল না, ডিউটি অফিসার ছিলেন। থানায় ওই সময় যেই ফোর্সরা ছিল ওনারা অন্য সাইডে গিয়েছিলেন, হয়তো ওই সাইডে অন্য কোনো কাজটাজ ছিল আর কি, ডিউটি ছিল, এই জন্য থানাতে পুলিশ সদস্য কম ছিল। তো ডিউটি অফিসার তো একজন থাকেই। তো ডিউটি অফিসার কি করেন, উনি কয়েকজন ফোর্স নিয়ে দ্রুত ওই হসপিটালের উদ্দেশ্যে হেঁটে রওনা দেন। কারণ হচ্ছে ওই থানা থেকে ওই হসপিটালের পায়ে হেঁটে দূরত্ব 5 মিনিটের মতো, যার কারণে ওনারা গাড়ি নেন না। আর গাড়ি ওই সময় ছিলও না, ওই সময় ওই অন্য ফোর্সটা গাড়ি নিয়ে বের হয়েছিলেন, যেহেতু কাছাকাছি গাড়ি নেওয়ার প্রয়োজনও হয় না, এই জন্য ওনারা হেঁটেই গিয়েছিলেন। তো হসপিটালে যাওয়ার পর ওনারা জিজ্ঞেস করেন তাদেরকে কেন ডাকা হয়েছে, কেন ফোন করা হয়েছে। তখন হসপিটাল কর্তৃপক্ষ জানান যে আইসিইউতে থাকা একটা রোগী মারা গেছেন। তো যিনি ডিউটি অফিসার সাব ইন্সপেক্টর সাহেব, উনি বললেন যে আইসিইউতে রোগী মারা গেছে, উনি কি কোনো মার্ডার হয়েছে বা এরকম কোনো সন্দেহ করছেন? আইসিইউতে প্রতিনিয়তই তো রোগী মারা যায়, হঠাৎ করে আমাদেরকে কেন আপনারা জানালেন? তখন হসপিটাল কর্তৃপক্ষ বলেন যে আসেন আমরা আপনাদেরকে ভেতরে নিয়ে যাই, বিষয়টি একটু দেখেন। তো ভেতরে ঢোকার পর এই সাব ইন্সপেক্টর সাহেব এবং এই যে মতি আঙ্কেল, উনি সাথে ছিলেন ওই সময়, ওনারা তো চমকে উঠেছেন। ওনারা দেখেন যে লাশের শরীরে কোথাও কোনো ক্ষত নেই, কিন্তু এই লাশের ডান কাঁধের কাছে বিশাল এক কামড়ের দাগ, প্রচন্ড জোরে একটা কামড় দিয়েছে, কিছুটা মাংস উঠে গেছে। তো এই লাশটা একটা মধ্যবয়সী পুরুষের ছিল। তো ক্ষত দেখে মনে হচ্ছিল কেউ কামড় দিয়ে একদম মাংস উঠিয়ে নেওয়ার পরিকল্পনাই করে কামড়টা দিয়েছিল। কিন্তু এইভাবে কোনো মানুষ কামড়ে দেবে এটা তো হয় না। আর ওই সময় কিন্তু এই হসপিটালগুলোতে সিসিটিভি লাগানো ছিল না, 2007 সালের কথা। তো যার কারণে ওনারা সিসিটিভি ফুটেজও দেখতে পায়নি যে কে এসেছে, কে বেরোয়েছে, কে এই কাজটি করলো, এই বিষয়টা আসলে ওনারা বুঝতে পারেননি। আর ওনারা কাউকে দেখেননি এর ভেতরে ঢুকতে, বের হতেও দেখেননি। এখন এই মতি পুলিশ আঙ্কেল আর এই সাব ইন্সপেক্টর সাহেব ওনারা তো খুবই অবাক হয়ে যান যে কে এই কাজটা করলো, কেনই বা করলো, কি উদ্দেশ্য? কোনো না কোনো উদ্দেশ্য তো আছেই, কিন্তু এমন একটা ঘটনা ঘটে গেল, এই বিষয়টা আসলে খুবই রহস্যজনক। তো এদিকে ওই লাশকে পোস্টমর্টমে পাঠানো হয়। এখন যেই রোগীটা ওখানে ছিল তার স্বজনদেরকেও খবর দেওয়া হয়। এখন স্বজনরা আসার পর এই কথা শুনে তারা তো খুব ক্ষিপ্ত হয়ে যান যে তার অবস্থা খারাপ ছিল ঠিক আছে, কিন্তু মারা যাবে এমন অবস্থা তারা আসলে কল্পনাও করতে পারেননি। আর ওনার এখানে কামড়টা দেবে কেন, হসপিটাল কর্তৃপক্ষই বা কি করছিল? তো এটা নিয়ে কিন্তু অনেক হই হট্টগোল শুরু হয়ে যায়। 4 সদস্যের একটা তদন্ত কমিটিও কিন্তু ওই রাত্রেই থানা থেকে করা হয়েছিল।
আর এই ঘটনাটি বাইরে যেন কোনোভাবে প্রকাশ করা না হয়, যেহেতু একটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সরকারি একটা প্রতিষ্ঠান। কিন্তু ব্যাপারটা হয়েছে কি যে ওই হইচয়ে সব লোকজনই জেনে গেছে। হসপিটাল কর্তৃপক্ষ ব্যাপক তদন্ত শুরু করে, কিন্তু এর কোনো কুল কিনারা করতে পারে না যে হলোটা কি আসলে। কারণ এইখানে হসপিটাল কর্তৃপক্ষের কোনো গাফিলতি কেউ খুঁজে পাচ্ছিল না। এমনকি স্বজন যারা, তারাও তো খোঁজ খবর নিয়েছিলেন, তারাও খুঁজে পাচ্ছিলেন না তাদের গাফিলতি। কিন্তু যেহেতু তাদের এক আত্মীয় মারা গেছে, তাদের আবেগের জায়গাটা তো অন্যরকম, তাই না? তো ওই জায়গা থেকে ওনারা ক্ষিপ্ত হবেন, এটাই স্বাভাবিক। কিন্তু ওনারাও বুঝতে পারছিলেন যে কোনো স্বাভাবিক মানুষের পক্ষে এটা করা সম্ভব না। কিন্তু তাহলে করলোটাকে, এটা তারা তো জানতে চান, তারা একটা সুষ্ঠু তদন্ত চান, তাই না? তো যাই হোক, 2007 সালে এরকম একটা ঘটনা, এটা তো অনেক আগের ঘটনা না, এটা আসলে কেউ হজম করতে পারছিল না। এমনকি স্থানীয় পত্রপত্রিকাতেও এই ঘটনাটা প্রকাশিত হয়েছিল, কিন্তু ভিন্ন আঙ্গিকে প্রকাশিত হয়েছিল আর কি। মানে এই যে কামড় দিয়ে এটা সেটা এরকম কিছু না। আর পুলিশের উপরে চাপও বাড়তে থাকে। এক হচ্ছে এলাকার চাপ, তারপরে দেখা যাচ্ছে যে ঊর্ধ্বতন কর্মকর্তাদের চাপ, যে এটা কেন হলো, তোমরা একটু দেখো জিনিসটা। কিন্তু ওনারা কিন্তু এই বিষয়ে কোনো সুরাহা করতে পারছিলেন না। হসপিটালের অনেক কর্মচারীদেরকে ওনারা কিন্তু জেরা করেছিলেন, কিন্তু কোনো তথ্য পান নাই। ডাক্তার, নার্স, ওয়ার্ড বয়, ডোম সহ সবাইকে, কোনো ক্লু ওনারা খুঁজেই পাচ্ছেন না। যাই হোক, নিহত ব্যক্তির স্বজনরা থানায় মামলা করেন। তো এভাবে কেটে যায় 3 মাস। এদিকে কি হয়, এই যে মতি পুলিশ আঙ্কেল, উনি ওই থানা থেকে স্বাভাবিক নিয়মেই বদলি হয়ে চলে আসেন আর এক জেলার একটা থানায়। এরপর ওই ঘটনার কোনো খবর উনি পাননি, আর নিজে থেকে উনি নেন নাই, কারণ নতুন থানায় অনেক কাজ, আগের থানার ওই কাজগুলো নিয়ে আসলে উনার খুব একটা ভাবনা চিন্তা করার সময়ও ছিল না। তো দ্বিতীয় ঘটনার মানে যখন শুরুটা, তো এই শুরুটা হলো ওই যে প্রথম ঘটনা 3 মাস 10-12 দিন পরে আর কি। এই মতি পুলিশ আঙ্কেল যেই জেলায় বদলি হয়ে আসছেন, সেই একই জেলার বেশ বিখ্যাত একটা প্রাইভেট হসপিটালে ঠিক একই রকম একটা ঘটনা ঘটেছে, আইসিইউতে থাকা একজন মহিলার সাথে। কিন্তু আল্লাহর অশেষ রহমতে ভাগ্যক্রমে ওই মহিলাটা আহত হলেও উনি মারা যান নাই, কিন্তু ওনার অবস্থা ছিল বেশ গুরুতর। আর এই একই রকম একটা ঘটনা যেহেতু মতি পুলিশ আঙ্কেল আগের থানায় উনি দেখে আসছিলেন, সাথে সাথে ওনার সিনিয়র অফিসারদেরকে বিষয়টা খুলে বলেন। কারণ হচ্ছে এই প্রাইভেট হসপিটালে ঘটে যাওয়া ঘটনাটিরও কোনো ক্লু পাওয়া যাচ্ছিল না। তো উনি তো বলেছিলেন যে উনি তো এরকম একটা জিনিস দেখে এসেছিলেন, সেখানেও ওই বিষয়টা ক্লুলেস ছিল। তখন সিনিয়র অফিসাররা তো চিন্তা করেন, আরে তাই তো, আমরা তো শুনেছিলাম যে এরকম একটা ঝামেলা হয়েছিল ওইদিকে। তখন ওনাদের মনে আসে ব্যাপারটা, যেহেতু একটু আলোচনা হয়েছিল এই কারণে। তখন এই ঘটনাটা নিয়ে তুমুল আলোচনা শুরু হয়, তদন্তের কাজ খুব কড়াকড়িভাবে চলতে থাকে। আবারও বলছি প্রিয় লিসেনার্স, 2007 সালে কিন্তু সিসিটিভির এইরকম ব্যবহারগুলো তখনও শুরু হয়নি, এখন যেরকমটা দেখা যায়। তো যার কারণে এই বিষয়গুলো তখন ফাইন্ড আউট করাটা বেশ একটু টাফ ছিল। সিসিটিভি ফুটেজ বড় বড় প্রতিষ্ঠানগুলোতে ছিল, কিন্তু সব জায়গাতে যে ছিল বিষয়টা এরকম না। তো ঘটনার রাত্রে সবাইকে জিজ্ঞাসাবাদের সময় একজন ডোম এসে কিছু ভয়ানক তথ্য পুলিশকে দেয়। এই ডোমের নাম ছিল তাজউদ্দিন। এই তাজউদ্দিন ভাই পুলিশদেরকে যে তথ্য জানান, তাতে তদন্তের মোড় ভিন্ন রূপ নেয়। এই তাজউদ্দিন ভাই পুলিশদেরকে জানান, হসপিটালে কিছুদিন আগে নতুন একজন ডোম কাজ করতে আসে, যার নাম ছিল রাজা মিয়া। তো লোকটাকে দেখতেই তাকে কেমন যেন ভয়ানক লাগে। তেমন কোনো কথা বলতো না কারোর সাথে, সময় মতো কাজ করত, ডিউটি শেষে বাসায় চলে যেত। কাজের মধ্যে শুধু তাজউদ্দিনের সাথেই তার কিছু কথা হতো। তো একদিন রাত্রে ডিউটিতে থাকার সময় তাজউদ্দিন ভাই দেখতে পান এই রাজা মিয়া হসপিটালে এসেছে এবং আসার পর লাশ কাটা ঘরে গিয়েছে, মানে মর্গে গিয়েছে। তো যেহেতু একসাথে দুজন কাজ করেন, তো কাজের ব্যাপারে তো তাদের কথা হইতেই পারে। তো এই তাজউদ্দিন ভাই উনি এই রাজা মিয়াকে ফলো করে ওই মর্গের মধ্যে ঢুকেছেন, মানে লাশ কাটা ঘরে ঢুকেছেন। তো ঘরে ঢুকে দেখেন যে কেউ নাই। তাজউদ্দিন ভাই তো অবাক, উনি মাত্রই দেখলেন রাজা মিয়া এখানে আসলো, এত দ্রুত কোথায় গেল? তাজউদ্দিন ভাই ওখান থেকে বের হন, বের হয়ে এই রাজা মিয়াকে খুঁজতে থাকেন।
খুঁজতে খুঁজতে রাজা মিয়াকে পাওয়া যায় হসপিটালের 3rd ফ্লোরে। ভয় আর বিচলিত একটা চেহারা নিয়ে দ্রুত হসপিটাল থেকে এই রাজা মিয়া বের হয়ে যাচ্ছে। তো তাজউদ্দিন ভাই তাকে দাঁড় করিয়ে জিজ্ঞেস করেন যে কি ভাই, আজকে তো আপনার ছুটি, তাও হাসপাতালে আসছেন যে, আপনার তো ডিউটির পরে আর খুঁজেই পাওয়া যায় না। তো রাজা মিয়া এই কথার কোনো উত্তর না দিয়ে নাকি পাশ কাটিয়ে চলে যায়। যেহেতু হসপিটালের 3rd ফ্লোর ছিল আইসিইউ আর অন্য সব ইমার্জেন্সি কক্ষগুলো ওইখানে ছিল, তো তাজউদ্দিন ভাই তেমন কিছু না ভেবে তার কেবিনে চলে আসেন। পরের দিন রাজা মিয়া নাকি কাজে আসেনি। তো তাজউদ্দিন ভাই সেটা জানতে পারে অবশ্য তার পরের দিন, কারণ হলো আগের দিন তাজউদ্দিন ভাই ছুটি ছিল। তো তার পরের দিন গিয়ে উনি জানতে পেরেছেন যে তার আগের দিন আর কি এই রাজা মিয়া কাজে আসে নাই। এর পরের দিন রাজা মিয়া কাজে আসে ঠিকই, কিন্তু রাজা মিয়াকে দেখতে শুকনো আর ক্লান্ত লাগছিল। তো রাজা মিয়াকে উনি জিজ্ঞেস করেন যে কি ভাই, আপনার এমন দেখাচ্ছে কেন, শরীর ভালো নাই? বলে হ্যাঁ, আমার তো আসলে শরীর ভালো যাচ্ছে না। কিন্তু তাজউদ্দিন ভাই কিছুতে বুঝতে পারছেন না যে আচ্ছা 2 দিন আগে রাজা মিয়াকে দেখলাম এমন, এই 2 দিনে রাজা মিয়া এতটা শুকিয়ে গেল কিভাবে? মানুষ অসুস্থ হতে পারে, অসুস্থ হয়ে শুকিয়ে যেতে পারে, তাহলে 2 দিনে এতটা শুকিয়ে যাবে, এও কি সম্ভব নাকি? তাজউদ্দিন ভাই রাজা মিয়াকে ওই দিন থেকে চোখে চোখে রাখছেন। তো মূল ঘটনার দিন হসপিটালে পোস্টমর্টমের জন্য একসাথে 2টো লাশ আসে। যেহেতু তাজউদ্দিন ভাই ডিউটিতে ছিলেন একা আর কাজের চাপ বেশি ছিল, তার জন্য রাজা মিয়াকে তার নাইট ডিউটি শুরু হওয়ার আগেই ডাকলেন। রাজা মিয়াও আসলো, কিন্তু তাকে দেখে মনে হচ্ছিল যে তাকে এভাবে ডেকে আনায় মোটেও খুশি হন নাই, না হওয়ারই কথা। কারণ ডিউটির আগে বা পরে তাকে পাওয়া যেত না, শুধু ডিউটির সময় পাওয়া যেত। তাকে আগে থেকে ডেকে আনা হলে উনি খুশি হবেন না, এটাই স্বাভাবিক। তো যাই হোক, কাজ যেহেতু করতেই হবে, তো 2জন মিলে কাজ শুরু করেন। হঠাৎ করে এই রাজা মিয়া নাকি তাজউদ্দিন ভাইকে বলে ওঠেন যে ভাই, এত বছর কাজ করছেন, এই রক্ত মাংস দেখে খারাপ লাগে না, বা কোনো ধরনের হিংস্র ইচ্ছা জাগে নাই মনে? রাজা মিয়ার কাছে সব কথা শুনে তাজউদ্দিন ভাই তো অবাক হন, আবার রাগও করেন। আর এই রাজা মিয়াকে তাজউদ্দিন ভাই জিজ্ঞেস করেন উল্টো, এই রাজা মিয়া, শরীর ঠিক আছে আপনার? মানসিক অবস্থা ঠিক আছে? এই কি সব যাতা বলেন? মনে রাখবেন এটাই আমাদের কাজ, এটাতেই আমাদের রুজি রুটি। আর যেটাতে রুজি রুটি, এই জায়গাতে সবসময় সৎ থাকতে হয়। এখানে কোনো ধরনের অসততা অবলম্বন করলে আল্লাহ নারাজ হন। যেহেতু আমরা এই কাজটাই শিখছি, এটাকেই সততা দিয়ে মনোযোগ দিয়ে করতে হবে। আর এই ধরনের আজে বাজে কথাবার্তা কখনো বলবেন না। তো তাজউদ্দিন ভাই এমন ভাবে বলায় রাজা মিয়া ওই সময়ের মতো চুপ হয়ে যান। কাজ শেষ করে তাজউদ্দিন ভাই রাজা মিয়াকে বলেন যে কাজ তো শেষ, রাত্রেবার আপনার ডিউটিও আছে, এখন যেহেতু ফ্রি টাইম, আপনি বাহির থেকে একটু ঘুরে আসেন। তো রাজা মিয়াও কিছু না বলে ওখান থেকে বের হয়ে যান। কিন্তু তাজউদ্দিন ভাই খেয়াল করেন, রাজা মিয়া হসপিটাল থেকে বের না হয়ে সোজা উঠে যান হসপিটালের 3rd ফ্লোরে, যেখানে আইসিইউ আছে। তো তাজউদ্দিন ভাই পেছন পেছন যান। তাজউদ্দিন ভাই লুকিয়ে দেখতে পান রাজা মিয়া হঠাৎ একটা আইসিইউ রুমে ঢুকে পড়েন। তো এটা দেখে তাজউদ্দিন ভাই ভয় পেয়ে ভাবছেন যে এই লোক এখন আইসিইউতে কেন ঢুকলো। তো তাজউদ্দিন ভাই দৌড়ে আইসিইউ রুমের দিকে যান এবং সোজা দরজা ধাক্কা দিয়ে ভেতরে ঢুকে যান। আর ঢুকে যা দেখেন, তা দেখে এই তাজউদ্দিন ভাইয়ের তো পিলে চমকে যাওয়ার জোগাড়। এই রাজা মিয়া আইসিইউতে থাকা এক মহিলার ডান কাঁধের কাছে বিশাল একটা হা করে দাঁত বের করে কামড় বসাতে যাবে। আর সে যখন হা করেছে, মানে এত বড় হা উনি কখনো কোনো মানুষকে করতে দেখেননি। মনে হচ্ছে তার মুখ স্বাভাবিকভাবে হা করলে যত বড় হয়, এর থেকে বড় হা। মনে হচ্ছে এটা কোনো স্বাভাবিক হা না, মনে হচ্ছে উনি কোনো পিশাচ বা অন্য কোনো কিছু। তো উনি যখন কামড় বসাতে যাবে, এই সময় রাজা মিয়া তো উনি তো তার কাজে ব্যস্ত, কামড় বসাতে যাবে। তাজউদ্দিন ভাই ভয়ে প্রচন্ড জোরে এক চিৎকার দিয়েছেন। এখন আইসিইউ তো ঢুকে এত জোরে চিৎকার দিয়েছেন, আইসিইউতে খুব পিনপতন নীরবতা থাকে। আর রাজা মিয়া তাজউদ্দিন ভাইকে দেখে মোটেও ঘাবড়ে যায়নি, মানে তাকে দেখে যে ঘাবড়ে যাবে না, তার ঘাবড়ে যাওয়ার কোনো নাকি চিহ্নই ছিল না। উনি কি করেছেন, একদম সাধারণভাবেই তাজউদ্দিন ভাইয়ের পাশ কাটিয়ে আইসিইউ রুম থেকে রেখে বের হয়ে গেছেন। তাজউদ্দিন ভাই দ্রুত আইসিইউ থেকে বের হন আর নিচে রিসিপশনে গিয়ে বিষয়টা জানান। তো সিকিউরিটি, যারা সিকিউরিটির দায়িত্বে ছিলেন, তারা রাজা মিয়াকে খুঁজতে থাকে, কিন্তু তারা আর কোনো খোঁজ পাওয়া যায় না।
অন্যদিকে আইসিইউতে থাকা ওই মহিলাটির অবস্থা খারাপ হতে থাকে। কারণ হচ্ছে এই তাজউদ্দিন ভাই ওখানে ঢোকার পর ওই বড় হা করেছে, উনি চিৎকার দিল, কামড় কিন্তু রাজা মিয়া ঠিকই বসিয়ে দিয়েছিল, কিন্তু যেভাবে কামড় দেওয়ার কথা ছিল ওইভাবে দিতে পারেনি। আল্লাহর অশেষ রহমতে ওই মহিলাটি বেঁচে গিয়েছিল, কিন্তু তারপরে মহিলার অবস্থা তো খারাপ হতে থাকে। ডাক্তার নার্স সবাই ওদিকে ছুটতে থাকেন, তারপর পুলিশ আসে, আর পরের ঘটনা তো সবার জানা। তাজউদ্দিন ভাইয়ের সব বক্তব্য শুনে পুলিশ তো রীতিমতো অবাক বনে যায়। এটা তারা বিশ্বাস করবেন কি করবেন না দ্বিধাদ্বন্দ্বে পড়ে যান যে এটা কি বলে তাজউদ্দিন। তো অনেকে মনে করেছিলেন যারে তাজউদ্দিন যেহেতু ডোমের কাজ করে, যেহেতু স্বাভাবিক মানুষ যে ধরনের কাজ করে ওনারা তো ওইভাবে কাজ করেন না, অনেক সময় মানসিকভাবে ওনারা একটু চিন্তা ভাবনা অন্যরকমও থাকতে পারে, মনে হয় উল্টা পাল্টা কথা বলছে। কিন্তু এই যে আমাদের মতি পুলিশ আঙ্কেল, উনার মনে কিন্তু খটকা লেগেই আছে। উনি অন্য অফিসারদেরকে বলছে যে স্যার না, আসলে কেন জানি মনে হচ্ছে তাজউদ্দিন ঠিকই বলছে, কারণ আমি তো এর আগের এই জায়গায় ডিউটিতে ছিলাম, ওখানে একটা ঘটনা ঘটেছিল, ওইখানে আমরা কোনো কিছুর কুল কিনারা করতে পারি নাই, নিশ্চয়ই কোনো একটা ব্যাপার অবশ্যই আছে, তাজউদ্দিনকে বিশ্বাস করেন, আমার মনে হচ্ছে ঠিকই বলছে, আমাদের উচিত রাজা মিয়াকে খুঁজে বের করা। তো এই মতি আঙ্কেলের কথায় বিশ্বাস করে পুলিশ এই রাজা মিয়াকে খোঁজার জন্য সারাশি অভিযান শুরু করে। মানে গরু খোঁজা বলতে যেটা বোঝায়, মানে এমন খোঁজা শুরু করেছে রাজা মিয়া কোথায় পালিয়ে থাকবে। কিন্তু না, কোথাও রাজা মিয়াকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। শুধু জেলা না, ওই বিভাগের সব থানায় রাজা মিয়ার ছবি পাঠাই দেওয়া হয়। তো ওই সময় তো সোশ্যাল মিডিয়া মানে ফেসবুকটা এতটা মানুষের হাতে হাতে ছিল না, ছিল 2007 সালে ছিল হয়তো, কিন্তু এতটা তো মানুষ স্মার্টফোন ব্যবহার করতো না। তো যার কারণে মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যাওয়ার ব্যাপারটা কিন্তু তখন ছিল না, একটু সময় লাগে আর কি। তো এই ঘটনার প্রায় 13-14 দিন পর রাজা মিয়ার একটা খোঁজ পাওয়া যায়। জানা যায় সে একটা হসপিটালে ক্লিনার হিসাবে কাজ করছে। এখানে বলে রাখা ভালো যে এই রাজা মিয়া বা এই যে তাজউদ্দিন, ওনারা যারা ডোমের কাজ করেন, দেখা যাচ্ছে অধিকাংশ ক্ষেত্রেই এই কিছু ছোটা কাজের জন্য হসপিটালে লোক নিতে হয়, কারণ পার্মানেন্ট কাজের জন্য এই টাইপের লোক পাওয়া যায় না। বিশেষ করে ডোমের কাজের জন্য পার্মানেন্ট লোক পাওয়া খুবই মুশকিল। তাদেরকে হসপিটাল থেকে খবর দেওয়া হয়, তারা আসেন, একটা ভাতা পায় সরকারিভাবে। এই জন্য অধিকাংশ জায়গাতেই দেখা যাচ্ছে যে খুব কম সংখ্যক সরকারি ডোম রয়েছে, আর অন্যগুলো সব ছোটা কাজ করতে আসে আর কি। তো এই টাইপের কাজ, ক্লিনারের কাজ, এগুলো হসপিটালে হর হামেশাই লোকজন আসে আর কি, কাজ করেন আর কি। তো ওই ভাবেই এই ধরনের কাজ পেতে, যারা এই টাইপের কাজ করে তাদের কাজ পেতে খুব একটা সমস্যা হয় না আর কি। তো এই রাজা মিয়া একটা হসপিটাল ক্লিনার হিসেবে কাজ করছিল। তো রাত 10:30টায় খবর পাওয়া মাত্রই পুলিশের একটা ফোর্স দ্রুত ওখানে যায়, আর ওই ফোর্সের মধ্যে এই মতি আঙ্কেলও ছিল, এবং তাদের ওই থানার মোট 8 জন পুলিশ সদস্য ছিল এই মতি আঙ্কেল সহ। তারা ওই হসপিটালের উদ্দেশ্যে রওনা দেন এবং তারা জানিয়ে দেন যে তারা আসার আগে কোনোভাবেই যেন এই রাজা মিয়া হসপিটাল থেকে বেরোতে না পারে, আর তাদেরকেও খুব সতর্ক অবস্থানে থাকতে বলেন, এবং রাজা মিয়াকে বুঝতে দেওয়া যাবে না যে পুলিশ আসছে এবং সবাই তাকে সন্দেহ করছে। এটা কিন্তু পুলিশকে বলে, পুলিশ থেকে ওই কর্তৃপক্ষকে বলে দেওয়া হয়েছিল। সবাই তো যে যার মতো অ্যালার্ট, সবাই রাজা মিয়ার দিকে নজর রাখছে, কিন্তু রাজা মিয়া এগুলো খেয়াল করে নাই। তো রাজা মিয়া তো ধরা পড়বে, এটাই স্বাভাবিক। পুলিশ চলে আসে, পুলিশ চলে আসার পর রাজা মিয়াকে পাওয়া যায়। তাকে পাওয়া যায় কোথায়? লাশ রাখার যে ফ্রিজিং রুম ছিল সেইখানে। মূলত সে যখন ওইভাবে ঘুরতে ঘুরতে একটা ঘরে ঢুকেছে, তখন হসপিটাল কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক ওই ঘরে তাকে আটকে দেওয়া হয়েছে বাইরে থেকে। কারণ বারবার নজর রাখা, একটা সময় সে সন্দেহ করতেই পারে যে আমাকে নজর রাখছে, পালাই। তখন যদি সে ছুট পেয়ে পালিয়ে যায় তখন তো আরেক সমস্যা হবে। এই জন্য শেষ দিকে এসে রাজা মিয়াকে একটা ঘরের বাইরে থেকে লক করে দেওয়া হয়। তো সে তো বুঝে যায় যে ঘটনা তো ঘটে গেছে, আমি তো আটকে গেছি। এর কিছু সময়ের মধ্যে পুলিশ চলে আসে। পুলিশ আসার পর তাকে ওখান থেকে বের করে থানায় নিয়ে আসা হয় আর কি। তারপর রাজা মিয়াকে বলে যে সবকিছু খুলে বলো, কিভাবে কি হলো, তুমি যে এই কাজগুলো করেছো এটা কিন্তু আমরা বুঝতে পেরেছি, কেন করলা, কি উদ্দেশ্যে করলা, কি শত্রুতা ছিল তাদের সাথে, আর এর সাথে কে কে জড়িত আছে। তখন রাজা মিয়া এক রোমহর্ষক বিবরণ দেন। রাজা মিয়া কিন্তু কোনো পিশাচ ছিল না, সে মানুষই ছিল,
কিন্তু তাহলে এই ধরনের ঘটনা সে কেন ঘটালো? চলুন শুনি সেই ঘটনা। রাজা মিয়া বলে ঘটনাটা শুরু 2006 সালের শেষের দিকে, মানে ডিসেম্বর মাসের দিকে। উনি বিভিন্ন হসপিটালে ডোমের কাজ করতেন, পার্মানেন্ট কাজ করতেন না, ডাকলে যেতেন। তো সেখানে এক রুগীর আত্মীয়ের সাথে তার পরিচয় হয়। উনি পেশায় নাকি একজন তান্ত্রিক ছিলেন, ওই আত্মীয় আর কি। তো সেই লোকের নাম জানা যায়নি। তো যিনি রাজা মিয়াকে অফার করেন যে তার একটা কাজ আছে, তার একটা সাধনা আছে, এই সাধনাটা শেষ করতে একটা মাত্র যজ্ঞ বাকি আছে, এটা করতে পারলেই উনি বিশাল শক্তিশালী হয়ে যাবেন, বিশাল কিছু হাসিল করতে পারবেন। আর রাজা মিয়া যদি ওই কাজে তাকে সাহায্য করে তাহলে তাকে অনেক অর্থকড়ি দেওয়া হবে বলে রাজা মিয়াকে লোভ দেখানো হয়। কথাবার্তা বলতে বলতেই নাকি রাজা মিয়ার হাতের মধ্যে 10,000 টাকা দিয়ে দেওয়া হয়। 2006 সালে একসাথে 10,000 টাকা হাতের মধ্যে পেয়ে রাজা মিয়া তো আকাশ থেকে পড়ে এবং খুশিতে তো আটখানা। আর রাজা মিয়াও পড়ে যায় লোভে। রাজা মিয়া কৌতূহল নিয়ে জানতে চান যে আসলে আমি কাজটা কি করব আর কিভাবেই বা করবো, বলে যে সবই জানতে পারবা। তা আস্তে আস্তে দুজনের মধ্যে একটা খুব ভালো সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু এই তান্ত্রিক কিন্তু কখনোই রাজা মিয়াকে তার বাসার ঠিকানা দিত না। তো একদিন এই রাজা মিয়াকে তার বাসায় নিয়েও যায়, কিন্তু যাওয়ার আগে তার চোখ কাপড় দিয়ে বেঁধে নিয়ে যায় যেন সে পথ চিনতে না পারে। তা রাজা মিয়ার কারণ জিজ্ঞেস করলে ওই তান্ত্রিক বলে এটাও নাকি তার সাধনার একটা অংশ। কারণ হচ্ছে তার এই যজ্ঞের মধ্যে তৃতীয় কেউ আসতে পারবে না, এটাই নাকি নিয়ম। তারপরেও তান্ত্রিক রাজা মিয়াকে তার বাড়িতে নিয়ে এসেছেন আর এই সমস্ত কারণে চোখ টোক বেঁধে নিয়ে এসেছেন। তো রাজা মিয়া এগুলা নিয়ে তাকে খুব বেশি প্রশ্ন করেন নাই। তো রাজা মিয়াকে যখন তান্ত্রিকের বাসায় নিয়ে যাওয়া হয় তখন এই রাজা মিয়াকে তার কাজ কিভাবে করতে হবে এটা বুঝিয়ে দেওয়া শুরু করেন। তো রাজা মিয়াকে তার কাজ বুঝিয়ে বলেন না, কাজটা এমন হবে যে নতুন বছর 2007 সাল শুরু হওয়ার 3 মাস পর পর মোট 3 জনকে বলি দিতে হবে। এটা কেমন? এটা হচ্ছে রাজা মিয়াকে এমন একটা মানুষ খুঁজে বের করতে হবে যে আসলে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছে, যাকে জীবিতও বলা যাবে না আবার মৃতও বলা যাবে না। এখন এই ধরনের লোক কোথায় খুঁজে পাওয়া যাবে? তখন ওই তান্ত্রিক বলেন এই ধরনের লোক শুধু পাওয়া যাবে আইসিইউতে, যেটা হসপিটালের যে আইসিইউ ওইখানে এই টাইপের লোক পাওয়া যায়, যাদের সেন্স থাকে না, লাইফ সাপোর্টে রয়েছে, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছে, যাদেরকে জীবিতও বলা যায় না মৃতও বলা যায় না। এই ধরনের গুরুতর রোগী তাকে খুঁজে বের করতে হবে। তো রাজা মিয়াকে সে আরো কিছু বলে দেন এবং তান্ত্রিক বলেন যে আপনাকে খুব বেশি কাজ করতে হবে না, তো আপনি শুধু এই টাইপের লোকের কাছে যাবেন, একটা সিরিঞ্জ নিয়ে যাবেন, তার শরীরের কোন একটা অংশ থেকে এক সিরিঞ্জ রক্ত বের করে নেবেন। এখন রাজা মিয়া যেহেতু ডোমের কাজ করতেন, শরীরের কোন রগে ইনজেকশন পুশ করবেন এটা কিন্তু তার খুব ভালোই জানা ছিল। তো উনি চিন্তা করলেন এ আর কঠিন কি, এ তো একদম সহজ কাজ, মানুষকে তো খুন করতে হবে না, একটু রক্তই না হয় বের করে আনতে হবে, এটা উনি পারবেন। এরপর এই তান্ত্রিক রাজা মিয়ার সাথে এক ভয়ানক খেলা খেলেন, যেটা রাজা মিয়া নিজেও বুঝতে পারেনি। তান্ত্রিক রাজা মিয়ার উপর এক ভয়ানক ব্ল্যাক ম্যাজিক করেন। রাজা মিয়া কিন্তু ওই সময় ওটা বুঝতে পারেনি, উনি বুঝেছিলেন পরে। রাজা মিয়াকে সব বুঝিয়ে ওই দিনের মতো বাসায় ফিরিয়েও দিয়ে যান, আবার চোখ বেঁধে একটা জায়গায় এনে ছেড়ে দিয়ে যান, কারণ তার বাড়ির পথ যাতে উনি চিন্তা না পারেন, এইভাবে আর কি। তো তাদের কাজের ঠিক সময় কিন্তু আস্তে আস্তে এগোতে থাকে। প্রথম ঘটনার দিন রাজা মিয়ার সাথে কিন্তু এই তান্ত্রিক দেখা করেন, নিজেই এসে সব নতুন করে আবার বুঝিয়ে দেন, আবার টাকা দিয়েছেন তাকে, কাজটা যেন ঠিকঠাক ভাবে করতে পারে, এইভাবেই তাকে মোটিভেট করতে থাকেন। তো ঘটনার দিন রাত 1টা রাজা মিয়া সব কাজ শেষ করে একটা সিরিঞ্জ নিয়ে লুকিয়ে হসপিটালের আইসিইউতে ঢোকেন। আর আইসিইউতে ঢুকেই নির্দিষ্ট একটা রোগীর শরীর থেকে, একটা পুরুষ রোগী ছিল, শরীর থেকে এক সিরিঞ্জ রক্ত নিয়ে নিয়েছেন, কাজ শেষ, চলে আসবেন। হঠাৎ করে রাজা মিয়ার মাথায় দেয় এক চক্কর। নিজের শরীরের উপর আর নাকি তার কোনো নিয়ন্ত্রণ থাকে না, শরীরের উপর সব ধরনের কন্ট্রোল উনি হারিয়ে ফেলেন। তো ওনার কাছে নাকি মনে হচ্ছিল তাকে অন্য কেউ নিয়ন্ত্রণ করছে। কিছু বুঝে ওঠার আগেই আইসিইউতে থাকা ওই লোকটার মুখ চেপে ধরে ডান কাঁধে নাকি
সজোরে একটা কামড় বসিয়ে দেন। কিন্তু রাজা মিয়া উনি কামড় বসাচ্ছিলেন, কিন্তু বুঝতে পারছেন এই কাজটা উনি করছেন না, আর এক কামড়ে তার ডান কাঁধের মাংস ছিঁড়ে নেন। তো ছিঁড়ে নেওয়ার পর এখন ওই লোক তো আসলে সেন্সে নাই যে উনি চিৎকার দেবেন, মানে যার ছিঁড়ে নেওয়া হয়েছে কামড় দিয়ে কাঁধের মাংস। তো এরপরে কি হয়, রাজা মিয়ার মাথা ঘুরে উনি ফ্লোরে পড়ে যান। এরপরে বুঝতে পারেন এখানে তো থাকা যাবে না, তাড়াতাড়ি উঠতে হবে। তো উনি দ্রুত ওইখান থেকে কোনো মতে উঠে বের হয়ে যান, বের হয়ে চলে যান। তো এরপরে যখন মানে ওই সময়টাতে কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে এই ধরনের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেতে আসলে ডাক্তার নার্স কম থাকে, ওনাদের তো আবার রেগুলার ডিউটি করতে হয়। দেখা যাচ্ছে উনি যখন রাত্রে দেখলেন সবকিছু ঠিকঠাক আছে, 5-10 মিনিটের জন্য হয়তো একটু চা খেতে গেলেন বা একটু রাউন্ড দিয়ে আসছেন আশেপাশে। মূলত এই সুযোগে রাজা মিয়া ঢুকেছিল, আর এই সুযোগটা সে যথাযথভাবে কাজেও লাগিয়েছিল। সে বের হয়ে যাওয়ার কিছুক্ষণ পরে যখন নার্স আসে, নার্স এসে এই ধরনের ভয়ানক অবস্থা যখন দেখতে পায়, তখন নার্স তো হসপিটালে উপস্থিত অন্যদেরকে খবর দেন, তারা দ্রুত পুলিশকে ডাকেন, যেহেতু এটা পুলিশ কেস ছিল। তো এইভাবেই কিন্তু ওই লোকটি মারা গিয়েছিল, কিন্তু কে এই কাজটি করেছে এটা কেউ ধরতে পারেনি। আর রাজা মিয়া যেহেতু ডোম, সে হসপিটালে আসে যায়, তাকে জিজ্ঞাসাবাদ করেও আসলে পুলিশ কোনো তথ্য পায়নি। তাকেও যে জিজ্ঞাসাবাদ করে নাই তা কিন্তু না, কিন্তু এরপরে কিন্তু রাজা মিয়া ওই জায়গা থেকে চলে গিয়েছিল। আর এই ধরনের ডোম আসে যায়, হসপিটাল কর্তৃপক্ষ এগুলো নিয়ে খুব বেশি আসলে কোনো ধরনের কোনো চিন্তা ভাবনা করেনি। তো রাজা মিয়াও কিন্তু ওই যে সিরিঞ্জের যে রক্তটা, সিরিঞ্জের মধ্যে থাকা রক্তটা, এটা কিন্তু সে তান্ত্রিকের কাছে উনি দিয়ে দিয়েছিলেন। তো তান্ত্রিক তো আর কোনো কথা না বলে রক্ত নিয়ে চলে যায়। তখন নাকি রাজা মিয়া ওই তান্ত্রিককে আবার ডেকে জিজ্ঞেস করে, আচ্ছা বলেন তো ওই দিন রাতে আমার কি হইল? রক্ত নেওয়ার পর আমি কিছু একটা করলাম, মনে হলো আমি কাউকে কামড় দিলাম, এবং পরে জানলাম যে ওই রুগীটা মারা গেছে। রক্ত নিলে তো মারা যাওয়ার কথা না, আমি কামড় কেন দিলাম? এই কাজটা তো ঠিক হইল না। আমার তো শুধু রক্ত নেওয়ার কথা ছিল, কিন্তু এই কাজটা আমি কেন করলাম আমার তো মনে পড়ে না, আমার শরীরের উপর কোনো নিয়ন্ত্রণ ছিল না। তখন নাকি ওই তান্ত্রিক বলে ওঠে, কি মিয়া টাকা নিছো, কাজ তো তোমাকে করতেই হবে। তখন রাজা মিয়া বলে, আমি তো এই ধরনের কাজের জন্য তোমার কাছ থেকে টাকা নেই। তখন ওই তান্ত্রিক নাকি বলে, তুমি এখন তোমার ইচ্ছায় কিছু করতে পারবা না, আমি যা চাইবো তুমি সেটাই করবা, কারণ তোমার সব কন্ট্রোল এখন আমার হাতে। তান্ত্রিকের এইসব কথা শুনে রাজা মিয়া তো পাগল প্রায় অবস্থা। তো প্রথম ঘটনার পর রাজা মিয়া নাকি অনেকদিন অসুস্থ ছিল, ওই প্রথম হসপিটালে চাকরি ছেড়ে দেয়। রাজা মিয়া প্রায় 1 মাস অসুস্থ ছিল, আস্তে আস্তে সুস্থ হয়। এইভাবে কেটে যায় প্রায় 2-2.5 মাস। ততদিন তান্ত্রিকের কোনো খোঁজ খবর ছিল না, রাজা মিয়া সুস্থ হয়েছে। আর হঠাৎই একদিন ওই তান্ত্রিকের সাথে দেখা, মানে তান্ত্রিক নিজেই এসে তার সাথে দেখা করেছে। তান্ত্রিক এসে রাজা মিয়াকে বলে যে পরবর্তী একটা কাজের সময় হয়েছে, তার কাছে একটা হসপিটালের খোঁজ আছে, আর এই তান্ত্রিকই নাকি তাকে ওখানে চাকরিতে ঢোকানোর ব্যবস্থা করে দেবে, আর কি কাজ করতে হবে এগুলো পরে বলে দেবে। তো রাজা মিয়া প্রথমে বলে, না আমি এই কাজ করতে পারবো না, আমি এই কাজ করতে পারবো না। তখন তান্ত্রিক বলে, না তা তো হবে না, তোমাকে আমি সুস্থ করলাম তদবির করে, তুমি তো টের পাও নাই, আর তুমি আমাকেই না করতেছো, তাহলে কিন্তু আমি এমন কিছু কাজ করব সব লোকজন জেনে যাবে যে ওই হসপিটালের ওই অপকর্মটা তুমি করেছিলে। মানুষ তো আর আমাকে চেনে না, তখন তোমার জেল হবে, ফাঁসি হবে। তখন রাজা মিয়া বুঝতে পারেন যে হায় হায়, কি বিশাল বড় বিপদে আমি পড়ে গেছি, আমি তো বিশাল একটা ঝামেলায় ফেসে গেছি, আর এই লোকটা এখন আমাকে এই জেল ফাঁসির ভয় দেখিয়ে ও আমাকে দিয়ে কাজ করিয়ে নিবে। উনি কোথাও আশ্রয় নিয়ে এই তান্ত্রিকের হাত থেকে পার পাবেন না, এটা কিন্তু উনি বুঝে যান। কি আর করা, উনি তান্ত্রিকের কথা মতো কাজ করবেন বলে মনস্থির করেন। তো রাজা মিয়া এই ভয়ানক কাজটার একটা শেষ চাচ্ছিলেন। উনি চিন্তা করেন মাত্র 3টা কাজ করতে হবে, এরপর তার কোনো কাজ করতে হবে না, কোনো মতে বাকি 2টা করি। তো তান্ত্রিকের কথা মতো ওই হসপিটালে যায়, এবং সেকেন্ড ঘটনা যেটা, এই ঘটনা যখন ঘটাবে তখনই এই তাজউদ্দিন ভাইয়ের কাছে উনি ধরা পড়ে যান, আর সেটা জানাজানি হয়ে যায়। আর ওই মহিলাও তো মারা যান না। আর এই ঘটনা যখন মানে জানাজানি হয়ে যায়, এরপরে এই রাজা মিয়া তো হসপিটাল থেকে পালিয়েছে, আর তান্ত্রিকের বলে দেয় একটা জায়গায় তান্ত্রিকের সাথে সে দেখা করতে যায়। ওদিকে পুলিশ রাজা মিয়াকে তন্ন তন্ন করে খুঁজতে থাকে। রাজা মিয়ার অবস্থা কিন্তু একদম করুণ ছিল,
সেকেন্ড কাজটায় রাজা মিয়া সফল হয়নি দেখে তান্ত্রিক তো খুব রেগে যায়। মূলত একটা নির্দিষ্ট সময়ের মধ্যে এই কাজটা তাদের শেষ করতে হবে। তান্ত্রিক কিছুদিনের মধ্যেই আর একটা হসপিটালের খোঁজ পেয়ে যায় এবং রাজা মিয়াকে সেখানে পাঠায় একটা ক্লিনারের চাকরি দিয়ে। কারণ এই টাইপের লোকদের আসলে খুব একটা তথ্য হসপিটাল কর্তৃপক্ষ নেয় না, কারণ এই টাইপের লোক পাওয়াও আর মুশকিল হয়। এই জন্য কোনো লোক পেলে, এই টাইপের দক্ষ লোক পেলে হসপিটাল কর্তৃপক্ষ নিয়ে নেয়। তো এরপর রাজা মিয়া তো ওইখানে কাজ শুরু করে, আর এরপরই তো রাজা মিয়া ধরা পড়ে যায়। রাজা মিয়ার স্বীকারোক্তি অনুযায়ী তান্ত্রিকের চেহারার বর্ণনা উনি দিয়েছেন, তান্ত্রিককেও খোঁজা শুরু হয়, কিন্তু তান্ত্রিকের বাড়ি তো রাজা মিয়া চিনতেন না। তাকে অনেক জিজ্ঞাসাবাদ করা হয়েছে, কিন্তু তান্ত্রিকের বাড়ির ঠিকানা দিতে পারেনি। খালি বলেছে তান্ত্রিককে তার সামনে যদি নিয়ে আসা হয় তাহলে উনি চিনতে পারবেন। কিন্তু তান্ত্রিক কোনো আসলে এমন কোনো ক্লু রেখে যায় নাই যাতে করে তার খোঁজ খবর পাওয়া যাবে। পুলিশ তাদের মতো করে তথ্য নিয়েছিল, কিন্তু তান্ত্রিকের খোঁজ খবর আসলে পাওয়া যায়নি। এখন কথা হলো, পুলিশ তদন্ত করতে থাকে ওই প্রথম যেই হসপিটালে একটা ঘটনা ঘটেছিল, ওইখানে যেই সমস্ত রোগীগুলো ওই সময় ভর্তি হয়েছিল, কোন রোগী ভর্তি হয়েছিল, তাদের রিলেটিভ কারা ছিলেন, যারা অন্তত ওইখানে তথ্য দিয়ে ভর্তি করিয়েছিলেন, নিজের নাম লিখিয়েছিলেন, ফোন নাম্বার লিখিয়েছিলেন, এরকম কিছু। সেখানেও কিন্তু কোনো তথ্য পাওয়া যায়নি। যতটুকু তথ্য পাওয়া যায়, মানে যতটুকু খুব ভালো মতো তদন্ত করে যেটা পাওয়া যায় সেটা হলো, অন্য সবার সবকিছু পাওয়া গেলেও একটা তথ্যে গরমিল পাওয়া যায়, পরে দেখা যায় তথ্যটা ভুল ছিল, মানে মিথ্যা ছিল। তার মানে ওই জায়গাতে সে মানে মিথ্যা তথ্য দিয়েছিল ওই তান্ত্রিক। তান্ত্রিক খুবই চালাক ছিল, মূলত তান্ত্রিককে খুঁজতে গিয়ে সমস্ত তথ্য বের হয়ে আসে। তো রাজা মিয়া কিন্তু সে যতই তার উপর নিয়ন্ত্রণ থাক না থাক, নিয়ম অনুযায়ী তার বিরুদ্ধে কিন্তু চার্জশিট দেওয়া হয় এবং তার বড় ধরনের একটা শাস্তিও হয়। মৃত্যুদণ্ড হয় নাই, তার খুব বড় ধরনের একটা শাস্তি হয়েছিল। আর এই মতি আঙ্কেল ওই থানাতেই আরো 4 বছর ছিল। তো মতি আঙ্কেল যেভাবে বিভিন্ন তথ্য দিয়ে হেল্প করেছিলেন এই রহস্য উন্মোচনের, এতে করে ওনার সিনিয়ররা ওনার পর খুবই খুশি হন, কারণ এই ধরনের একটা বিষয়, জঘন্য একটা বিষয়, এই বিষয়টা উন্মোচিত হলো। তো এটা তো আসলে একটা হত্যাকাণ্ড হিসাবে ফাইল হয়, এখানে তো কোনো তান্ত্রিক বা এই টাইপের কোনো কিছু, কারণ এটা তো প্যারানরমাল, এই বিষয়গুলো তো আইনের মধ্যে আসলে আসে না, তাই না? তো তান্ত্রিকের কোনো খোঁজ খবর আসলে পাওয়া যায়নি, বা পরবর্তীতে পাওয়া গিয়েছিল কিনা এই বিষয়ে এই আবরার ভাই আমাদেরকে কিছু জানাতে পারেননি, বা অন্য কেউ আসলে ওইভাবে জানেনও না। আর এই যে মতি আঙ্কেল, উনি কিন্তু মারা গিয়েছেন, আমরা শুরুতে বলেছি, উনি ডিউটিরত অবস্থায় মারা গিয়েছিলেন। আল্লাহ ওনার ভুল ত্রুটি ক্ষমা করে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করুক। আপনারা সবাই মতি আঙ্কেলের জন্য দোয়া করবেন। সেই সাথে বাংলাদেশের পুলিশ বাহিনী যারা প্রতিনিয়ত অক্লান্ত পরিশ্রম করে কাজ করে যাচ্ছেন, আমরা তাদের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা তাদের সক্ষমতা বাড়িয়ে দিন, তাদেরকে সুস্থ রাখুন, তারা তাদের কাজের প্রতি যথেষ্ট সিনসিয়ার থাকুক, ভুল ত্রুটির ঊর্ধ্বে থাকুক, যাতে করে তাদের দ্বারা যেন কোনো মানুষ কষ্ট না পায় বিনা কারণে। প্রিয় লিসেনার্স, ঘটনাটি কেমন লাগলো? আমার কাছে খুব অন্যরকম লেগেছে, কারণ এই থ্রিলার ধর্মী ঘটনাগুলো আমি খুব একটা পাই না, আর অনেকদিন পর এই ধরনের একটি ঘটনা আমি পেলাম। আশা করছি আপনারা অনেকদিন পর ভিন্ন ধর্মী একটি ঘটনার স্বাদ নিতে পেরেছেন। আমার কাছে মনে হয়েছে আজকে হরর নাইট এপিসোড, যে শব্দটা হরর নাইট, এই ঘটনার মাধ্যমে সেটার খুব ভালো একটা পূর্ণতা পেল। কারণ প্রতিনিয়ত একই ধরনের ঘটনা প্রকাশ করে যাচ্ছিলাম, আমরা প্রচার করে যাচ্ছিলাম। আজকে ভিন্ন ধর্মী একটি ঘটনা আলহামদুলিল্লাহ আপনাদের সামনে উপস্থাপন করতে পেরেছি। যিনি ঘটনা পাঠিয়েছেন আবরার হোসেন রেমেল ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে মতি আঙ্কেলের রুহের মাগফিরাত কামনা করছি, তার পরিবারের জন্য দোয়া করছি। আল্লাহ তাআলা ওনাদেরকে হেফাজত করুন। এবারের ঘটনাটি খুবই অন্যরকম। এই ঘটনাটির পরতে পরতে রয়েছে ভয়ানক ঘটনা। এর প্রত্যেকটি ভয়ানক ঘটনা নিয়েই কিন্তু আলাদা আলাদা ছোট ছোট ঘটনা চাইলে বলা যায়, কিন্তু সেক্ষেত্রে ধারাবাহিকতা নষ্ট হয় এবং মনোযোগ নষ্ট হয়, যার কারণে আমরা একবারে এই ঘটনাটি আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। ঘটনাটি খুবই মর্মান্তিক, স্পর্শকাতর, এবং এই কারণে ঘটনাটার মূল যে চরিত্র দুজন, এদের ছদ্মনাম আমি বলবো। আমি ছদ্মনাম বললেও যারা ওই এলাকার রয়েছেন তারা কিন্তু খুব ভালোভাবেই তাদের নাম জানেন, কারণ ওই এলাকায় এটা ছিল খুবই আলোচিত একটি ঘটনা।
এই কারণে আমি আপনাদেরকে অত্যন্ত বিনীতভাবে অনুরোধ করব, আপনারা তাদের নাম জানলেও আপনারা কমেন্ট সেকশনে তাদের নামটি বলবেন না, যেহেতু আমরা বলছি না সঙ্গত কারণে। এই জন্য আপনারাও বিষয়টা অ্যাভয়েড করে যাবেন বলে বিনীতভাবে অনুরোধ রইল। প্রিয় লিসেনার্স, ঘটনাটি খুবই অন্যরকম। আমি যখন রেকর্ডিংটা শুনলাম, একটা র ফাইল আমাকে পাঠানো হয়েছিল, যিনি পাঠিয়েছেন তার নাম হচ্ছে মাহিদ। মাহিদের ঘটনা তো আমরা ইতিমধ্যে বলেছি। তো এই ঘটনার সাথে মাহিদও সম্পর্কযুক্ত রয়েছে। এই কারণে চাইলে মূল নামটা বলা যেত, কিন্তু আমরা বিভিন্ন কারণে মূল নামটা বলছি না, এবং এটাও বলছি শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার যারা রয়েছেন তারা এই নামগুলো অবশ্যই অবশ্যই জেনে থাকবেন। এই কারণে তাদের কাছে বিনীত অনুরোধ থাকবে আর কি, এই বিষয়টি আপনারা অন্তত তাদের নামটা বলবেন না। আর অন্য বিষয় তো আমি বলেই যাচ্ছি আর কি। তো চলুন শুরু করছি ঘটনাটার যিনি মূল ক্যারেক্টার, যার দিয়ে শুরু হয়েছিল, মিরাজ। সাল 2021। মিরাজ এসএসসি পরীক্ষা দিতে খুব হিমশিম খাচ্ছিল। কারণ হচ্ছে সে ফর্ম ফিল আপ করতে পারছিল না, তার কাছে টাকা ছিল না, পারিবারিক অবস্থা খুব শোচনীয় ছিল ওই সময়ে। এই কারণে খুব অসুবিধার মধ্যে যখন সে পড়ে যায়, যাই হোক আশেপাশের মানুষের মহানুভবতায় সে পরীক্ষাটা দিতে সক্ষম হয়। আলহামদুলিল্লাহ, সে পরীক্ষা দেয়, পাশও করে, এবং এরপরে সে চলে যায় পার্শ্ববর্তী উপজেলা ডামুড্ডায়। সে একটি চাকরি নেয়, একটি ইন্টারনেট প্রোভাইডার কোম্পানি, যারা একই সাথে ডিশ সংযোগ, ইন্টারনেট, ওয়াইফাই এগুলো সংযোগ দিত আর কি। তো সেখানে সে চাকরি নেয়, খুবই স্বল্প বেতনের চাকরি, কিন্তু সেটাও তার জন্য অনেক বড় একটা সাপোর্ট ছিল। ওই প্রতিষ্ঠানের যিনি মালিক তাকে একটা বাইক দেয়, কারণ ইন্টারনেট এবং ডিশ ব্যবসা তো, এখানে কোথায় কোন সমস্যা হয়, কোথায় কোন লাইনে ডিস্টার্ব দেখা দেয়, সেটা দ্রুত মেরামত করতে হবে। এই কারণে দ্রুত তো যাওয়ার প্রয়োজন, বাইক ছাড়া তো এগুলো সমাধান করাটা, খুব দ্রুততার সাথে সমাধান করাটা কঠিন। এই জন্য তাকে একটা বাইক দেয়। এখন থাকার ব্যবস্থা কোথায় হবে? মিরাজকে থাকতে দেয় 8-9 বছর ধরে অব্যবহৃত থাকা একটি ঘরটা এমন ছিল যে পার্শ্ববর্তী একটি রাস্তা তৈরি হয়েছিল। ওই রাস্তা নির্মাণের জন্য বেশ কিছু শ্রমিক তারা অস্থায়ীভাবে ঘর বানিয়ে, মানে তাদেরকে ঘর তৈরি করে দেওয়া হয় ওই রাস্তার প্রজেক্ট থেকে। আমরা দেখেছি রাস্তা বা ব্রিজ যখন তৈরি হয়, ছোটখাটো রাস্তা বা ব্রিজ, তখন লম্বি ঘর দেয়াল করে তৈরি করে দেয় বা টিন দিয়ে তৈরি করে দেয়, আমরা এরকম দেখেছি। যদি একটু বেশি দিন লাগে সেক্ষেত্রে 1 ইট দিয়ে, মানে 5 ইঞ্চি গাঁথুনি দিয়ে দেয়াল দিয়ে ঘর তৈরি করে দেয়, একদম লম্বা ঘর থাকে যেখানে শ্রমিকরা অস্থায়ীভাবে থাকে। তো এই রাস্তাটি তৈরি করার পর ঘরগুলো ওই রকম ভাবে অব্যবহৃত ছিল। শ্রমিকরা তো যে যার মতো আবার চলে গিয়েছে, আর ওটা তো খাস জমিতে ঘরগুলো তৈরি করা হয়েছিল, পরবর্তীতে ভেঙে ফেলা হবে বলে। তো পরবর্তীতে আর তখনও সরকারের তরফ থেকে ভাঙা হয়নি, ঘর ওভাবে অব্যবহৃত ছিল, এভাবে ময়লা আবর্জনা জমে যায়। তাছাড়া রাস্তা নির্মাণের বেশ কিছু অব্যবহৃত জিনিসও ওই ঘরগুলোর মধ্যে ছিল। এখন যেহেতু এটা অব্যবহৃত ছিল, স্থানীয় বেশ কিছু ছেলেপেলে ওখানে আড্ডা দিত, নেশাপানি করতো, এরকম একটি সমস্যা এখানে ছিল। তো ওখানে একটা মানুষকে থাকার ব্যবস্থা চাইলে করা যায়, যদিও অনেক দিনের পুরনো হয়ে গেছে, 8-9 বছর ধরে অব্যবহৃত, বুঝতেই পারছেন বিষয়টা কেমন হয়। তার কিন্তু ঘরগুলো ভালো ছিল। তো এই যে মিরাজের যিনি মালিক, তিনি যে কাজটি করেন সেটা হলো ওই ঘরগুলোর মধ্যে একটি রুম আর কি, যেটা মোটামুটি ভালো ছিল, এই রুমটা মিরাজের জন্য ব্যবস্থা করে দেন। তো মিরাজ সেখানে যায়, অনেকদিন ধরে তো অব্যবহৃত পড়ে আছে, লোক লাগিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে, সিলিং ফ্যান লাগায়, বেডিংপত্র সেখানে নিয়ে যায়, ওয়াশরুমটা মেরামত করায়, ঠিকঠাক করায়, এবং সে ওখানে থাকতে শুরু করে। ভালোই চলছিল দিনগুলো। আর যেখানে একটা মানুষ এসে থাকা শুরু করেছে, ওই যে আউটসাইডারদের আনাগোনা সেখানে কমে যায়। মোটামুটি আশেপাশের লোকজন চাচ্ছিল ওখানে কোনো একটা মানুষ যদি অস্থায়ীভাবে থাকে, তাহলে এই যে উটকো ছেলেপেলেগুলো এখানে আসতে পারবে না, এবং এটাই হয়, তারা আসতো না আর পরে। তো মিরাজ থাকা শুরু করে। 3-4 দিন পর থেকে মিরাজ কিছু সমস্যা অনুভব করে। যেমন গভীর রাত্রে হঠাৎ করে ওর
পাশের রুম থেকে হু 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 হাসির আওয়াজ, মানে এমন বিকট হাসির আওয়াজ, না পুরুষ মানুষের কণ্ঠ না মহিলা মানুষের কণ্ঠ, থার্ড জেন্ডারের হাসি, বা হিজড়ারা যদি উচ্চস্বরে হাসে ঠিক যেমন শব্দ হয় এর থেকেও ভয়ানক সে হাসির শব্দ। তো সে প্রথমে এটা হয়তো বা তার মনের ভুল, বা আশেপাশে সত্যি কেউ হাসছে। অনেক সময় কি হয়, অনেক দূর থেকে যদি কেউ হাসে, যদি আশেপাশে ফাঁকা থাকে, অনেক সময় কাছাকাছি হাসছে বলে সেটা কানের কাছে মানে অনুভূত হয়। শুরুর দিকে সে এটা মনে করেছে। এরকম 2-3 দিন যায়। সে সারাদিন পরিশ্রম করত, এই কারণে রাত্রেবেলা খাওয়া দাওয়া করে গভীর ঘুমে সে লুটিয়ে পড়তো। এই জন্য আশেপাশে দিন দুনিয়ায় কি হচ্ছে না হচ্ছে এটা আসলে তার বুঝবার মতো শারীরিক অবস্থা ছিল না। কিন্তু তারপরেও এরকম ভয়ানক হাসির শব্দে তার ঘুম ভেঙে যেত। এক রাতে ঘটে আরো একটি ভয়ানক ঘটনা। কথা নাই বার্তা নেই, হঠাৎ করে তার পাশের রুম, যেটা আটকানো আছে, যেটার মধ্যে নির্মাণ সামগ্রী দীর্ঘদিন ধরে পড়ে আছে অব্যবহৃত অবস্থায়, মানে বেঁচে যাওয়া কিছু নির্মাণ সামগ্রী, ওই রুমের মধ্যে থেকে বিকট শব্দে ঢোলের আওয়াজ এবং কে মনে হচ্ছে গান গাচ্ছে। একদম কর্কশ কণ্ঠে গান, এবং অন্য কোনো বাদ্যবাজনা নেই, শুধু ঢোলের আওয়াজ, শুধু ঢোল বাজাচ্ছে আর গান গাচ্ছে। আর এমন জোরে শব্দ হচ্ছে মনে হচ্ছে তার কানের তালা ফেটে যাবে। সে ধর্মর করে উঠে বসে। সে চিন্তা করে যে কি ব্যাপারে, গান গাচ্ছে কে? আর গান না বাংলা, না হিন্দি, না উর্দু, এই যে কোন ভাষার গান, একটা অদ্ভুত ভাষার গান, যে ভাষা সে কখনো শোনেইনি। তো সে চিন্তা করে যে উঠে পড়ি, দেখি এখানে আসলে কে গান গায় এত রাত্রেবেলা। তো সে ওঠে, ওঠার পর ওই দরজার কাছে যায়। দরজার কাছে যখন যায় তখনও শুনছে যে ওই রুমের ভিতর থেকে গানের আওয়াজ আসছে, কিন্তু যখনই দরজাটা খুলে ফেলে, কিন্তু দরজা কিন্তু বাইরে থেকে লক করা ছিল। লক বলতে তালা মারা ছিল না, সিটকানি লাগানো ছিল, স্টিলের দরজা ছিল সেখানে। যখন সেটা খুলেছে, কেবল খোলার সাথে সাথে সেই শব্দ বন্ধ হয়ে যায়। মিরাজের হাতে মোবাইল ছিল, মোবাইলের আলোতে সে ঘরের মধ্যে দেখে সেখানে কেউ নাই, একদম শুনশান নীরবতা। সেখানে মাকড়সা টিকটিকি ঘুরে বেড়াচ্ছে, আর ওইখানে বসার মতো কোনো অবস্থা নেই, এত ময়লা আবর্জনা সেখানে রয়েছে আর কি। তো মিরাজ চিন্তা করে যে তাহলে আমি কি ভুল শুনলাম, কি শুনলাম আমি? সে খুব ভয় পেয়েছিল সে রাত্রে। তারপরেও সে শুয়ে পড়ে, খুব ক্লান্ত ছিল। ওই রাত্রে আর কোনো ভয়ানক ঘটনা ঘটেনি, কিন্তু তার পরের দিন ঘটে আরো একটি ভয়ানক ঘটনা। এর পরের রাত্রে মিরাজ ঘুমিয়ে আছে, স্বপ্নের মধ্যে সে দেখে কালো একটা অবয়ব, তার চেহারা বোঝা যাচ্ছে না। সে মিরাজকে ডাকছে, মিরাজ এদিকে আয়, এদিকে আয়, তোর জন্য একটা খাবার আছে। তো মিরাজ স্বপ্নের মধ্যে এগিয়ে যাচ্ছে, তো দেখে যে ওই কালো ছায়াটি সে একটি গিরগিটি টাইপের কোন একটা প্রাণী হাতে টান দিয়ে তার লেজটি আলাদা করে ফেলে, মানে ওই গিরগিটির লেজটি আলাদা করে ফেলে। আলাদা করার পর হাতের মধ্যে ওই লেজটি নড়াচড়া করছিল। গিরগিটির লেজ যেভাবে মানে শরীর থেকে আলাদা হওয়ার পর লাফালাফি করে, ঠিক তেমন মনে হচ্ছে হাতের মধ্যে নড়াচড়া করছে। ওই অবয়বটি মনে হচ্ছে যে তার হাতের মধ্যে ওই লেজটি নিয়ে চাপ দেয়, যার ফলে ওই লেজের মধ্যে থেকে রস নিংড়ে বের হয়, এবং মিরাজকে আর এক হাত দিয়ে টান দিয়ে কাছে নিয়ে ওর মুখ চেপে ধরে ওর মুখের মধ্যে সেই রস ঢুকিয়ে দেয়। মিরাজ সাথে সাথে ধর্মর করে ঘুম থেকে উঠে বসে, এবং তার মাথা প্রচন্ড ব্যথা করছে, মনে হচ্ছে গলার মধ্যে সত্যি কোনো কিছু ঢুকে গেছে। সে এতটা ভয় পেয়েছিল, সাথে সাথে তার ওই যে কোম্পানির যে মালিক, ওই ইন্টারনেট প্রোভাইডার কোম্পানির যিনি মালিক, তাকে ফোন দেয়, বলে যে বস আপনি তাড়াতাড়ি আসেন, আমি আর এখানে থাকতে পারতেছি না, খুব সমস্যা হয়েছে, আমি অসুস্থ, আমি মনে হয় মরেই যাব। তো ওর এত রাত্রে এরকম ফোন পেয়ে মালিক তাড়াতাড়ি বাসার থেকে বাইক নিয়ে চলে আসে সেখানে। বাইক নিয়ে আসার পরে মিরাজকে সেখান থেকে নিয়ে তার বাড়িতে নিয়ে যায়। রাতের বেলা মিরাজ তার বাড়িতেই থাকে। সকালবেলা দেখা যায় যে মিরাজ খুবই অসুস্থ,
এখন মালিক চিন্তা করে যে ও তো অসুস্থ, এখন কি করা যায়। ওর চিকিৎসার জন্য ওকে বেশ কিছু টাকা দেয় এবং বলে যে তোমার ছুটি, তুমি বাড়িতে যাও, বাড়িতে গিয়ে ডাক্তার দেখাও, ওষুধ খাও, চিকিৎসা করো, কোনো সমস্যা হলে বা কোনো সহযোগিতা যদি আমার লাগে আমাকে বলবা নিঃসংকোচে। তো মিরাজকে বাড়িতে পাঠিয়ে দেয়। মিরাজ চলে যায় তার গোসাইরহাট উপজেলায় তার বাড়িতে। তো বাড়িতে যাওয়ার পর মিরাজ তো অসুস্থ, মানে ওর শরীর চলে না, খুব অসুস্থ হয়ে যায়। কারণ প্রথমত ভয় পেয়েছে, দ্বিতীয়ত সত্যি সত্যি তার শরীরের মধ্যে মনে হচ্ছে অসুস্থতা বাসা বেঁধেছে। ডাক্তার দেখায় কোনো লাভ হচ্ছিল না। এর মধ্যে কি হয়, ওই সময়টা ছিল আবার এমন একটা সময় যে আশেপাশে কিছু ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছিল। তো একই দিনে 3টা ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছিল তাদের এলাকার আশেপাশে। তবে একদম বাড়ির কাছে না, সবচেয়ে কাছে যেই ওয়াজ মাহফিলের আয়োজনটা হয়েছিল সেটাও তার বাড়ি থেকে প্রায় 4 কিলোমিটার দূরে। আর একটা মাহফিলের আয়োজন করা হয়েছিল সেটা তার বাড়ি থেকে প্রায় 6 কিলোমিটার। আর একটা মাহফিলের আয়োজন করা হয়েছিল সেটা হচ্ছে প্রায় 8 কিলোমিটার দূরে। রাতের বেলা সে শুয়ে আছে, হঠাৎ করে মনে হচ্ছে যে তার কানের কাছে এই ওয়াজের মাইকগুলো বাজছে, অথচ খুব মৃদুভাবে শোনা যাচ্ছিল সেই ওয়াজের মানে শব্দগুলো। যেটা 3-4 কিলোমিটার দূরে ওটা একটু ভালো করে শোনা যাচ্ছিল, কিন্তু 7-8 কিলোমিটার দূরের গুলো শোনা যাচ্ছিল কিন্তু হালকা হালকা, এবং একসাথে ওয়াজ হচ্ছিল। তো কোনোটাই, বিশেষ করে দূরের যে দুটা আছে এটা কোনোটাই স্পষ্টভাবে শোনা যাচ্ছিল না। কিন্তু মিরাজ এই 3টা ওয়াজের শব্দই স্পষ্টভাবে শুনছিল। মনে হচ্ছে তার কানের কাছে এসে কেউ মাইক ধরেছে। এবং আরো ভয়ানক ব্যাপার হচ্ছে, ওই ওয়াজ মাহফিলে কোনো কোরআন হাদিসের কথা হচ্ছিল না। মনে হচ্ছে ওই প্রত্যেকটি ওয়াজে মিরাজের কথা বলা হচ্ছে, মিরাজকে কেন্দ্র করে কথা হচ্ছে। ও এই জিনিসটা শুনে মানে প্রথম দিকে তো খুব অস্থিরতা ওর মধ্যে কাজ করছিল, পরে যখন দেখছে যে ওর কথাই বলছে বারবার, তখন প্রচন্ড জোরে এক চিৎকার দেয়। চিৎকার দেওয়ার পর ওর বাড়ির লোকজন চলে আসে। কি হয়েছে বলে যে এই যে ওয়াজের শব্দ, আমি ঘুমাতে পারছি না। বলে ওয়াজের শব্দ কোথা থেকে আসবে, আমরা তো হালকা হালকা শুনতেছি, তো তোর এত জোরে শব্দ পাওয়ার তো কথা না। কিন্তু ও বলে যে না, আমি জোরেই শব্দ পাচ্ছি। তো এই রকমের ব্যাপার ওর সাথে ওই রাত্রে ঘটে। এদিকে মেরাজের শরীরও আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছে। সে তার নতুন কর্মস্থলে আর যোগদান করতে পারছিল না। অল্প কিছুদিনের মধ্যেই সমস্যা। ওর মালিকও যখন দেখে যে ওর অবস্থা বেশি সুবিধার না, এখন তার কাজ তো চালাতে হবে, তাই না? এই কারণে টেম্পোরারিলি আর একজন লোক মেরাজের জায়গায় সে রাখে। আর এই মেরাজেরই বন্ধু হচ্ছে মাহিদ, যে আজকের এই ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন। তো এই মেরাজের বাসা এবং মাহিদের বাসার থেকে দূরত্ব হচ্ছে 10 থেকে 15 মিনিটের পায়ে হাঁটা পথ। তো কি হতো যে ওদের বাড়ির থেকে বেশ খানিকটা দূরে, বেশ খানিকটা বলতে মানে পায়ে হাঁটা হয়তো 20 মিনিটের পথ হবে। তো সেখানে প্রথমে একটা মাছের আড়ত আছে, মাছের ঘের আছে, সরি আড়ত না। তো ওই ঘের পার হলে একটা লিচু বাগান, ওই লিচু বাগান পার হলে আর একটা মাছের ঘের, তারপর একটা আম বাগান। আমের সিজনে সেখানে ওই পাহারাদাররা থাকে, আম পাহারা দেয়। আবার যখন আমের সিজন শেষ হয়ে যায় পাহারাদাররা চলে যায়। ওখানে পাহারাদার থাকার জন্য অস্থায়ীভাবে ছোট ছোট ঘর তৈরি করা হয়। পরবর্তী এটা প্রতি বছরই তৈরি করা হয়, আবার সেটা ভেঙে নিয়ে চলেও যায়। ওই জায়গাটা খুবই নাকি সুন্দর, মাহিদ আমাদেরকে জানিয়েছেন। খুবই সুন্দর, চমৎকার একটা পরিবেশ। সকাল, দুপুর, বিকেল বা সন্ধ্যার পরেও যদি আপনি যান, চমৎকার পরিবেশ। ওখানে অনেকগুলো আম গাছ ছিল আর একটা মাত্র বড়ই গাছ ছিল। ওই জায়গাতে কি করতো, এই যে মাহিদ, সোহেল, ওদের বন্ধু আর কি, তারপরে এই যে মিরাজ এবং আরো কিছু বন্ধু বান্ধবরা মিলে বিকালের দিকে সেখানে গল্প গুজব করতে যেত, আড্ডা দিত, গান বাজনা করতো। আবার সন্ধ্যার পরে বা এশার আজানের আগে ওখান থেকে চলে আসতো। মাঝে মাঝে সেখানে যেত এবং চমৎকার একটা পরিবেশ সেখানে। তো ওদেরকে এক সময় যখন ওই বিশেষ করে এই যে মিরাজকে ডাকে, মাহিদ ডাকে, মাহিদ নিজেই ফোন করে ডাকে, চল আজকে আমরা ওখানে বসবো। তো সেখানে যায়,
সেখানে সোহেল ছিল, এই মেরাজ ছিল, মাহিদ ছিল, আরো কয়েকজন বন্ধু বান্ধব ছিল। তো এর মধ্যে কি হয় যে রাত 8টা কি 9টা বেজে যায়। তো গল্প গুজব হয়, সবই ঠিক আছে। এই যে মাহিদ যে হঠাৎ করে সে ফিল করে ওর ঘাড়ে কে যেন ঠাস করে একটা থাপ্পড় মেরেছে। তো মাহিদ বলে যাই, কি রে আমাকে মারলি কেন তোরা? তো ওরা বলে যে আমরা তো গোল হয়ে বসে আছি, তোর ঘাড়ে মারতে গেলে তো উঠে যেয়ে মারতে হবে, আমরা তো বসে আছি, কি বলিস উল্টা পাল্টা, তোকে মারলাম কখন? বলে না, এই যে আমার ঘাড়ে আমার খুব ব্যথা লাগছে, তোরা তো মারলি মনে হইলো। আর ওরা বলে না না না, আমরা তো মারি নাই, কি বলিস আবল তাবল। যে ঘটনা ওখানেই আপাতত শেষ হয়। এর কয়েকদিন পরে এই যে মেরাজ মাহিদকে ফোন দেয়, ফোন দিয়ে বলে যে দোস্ত চল আজকে আমরা ওইখানে একটু আড্ডা দিই। তো মাহিদ রাজি হয়, অন্য বন্ধু আছে, সোহেল আছে, অন্যদের খবর দেওয়া হয়। তো ওরা সেখানে যায়। কিন্তু হঠাৎ করে এই মিরাজের মোবাইল ফোনে একটা কল আসে, ওর বাড়িতে যেতে হবে। তখন সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যার পর। তো মিরাজ, মাহিদ, সোহেল অন্য বন্ধুদেরকে বলে যে দোস্ত আমার তো যেতে হবে, আমি একটু বাড়িতে গেলাম। ওরা বলে আচ্ছা ঠিক আছে যা। তো মিরাজ রওনা দেয় বাড়ির দিকে। একটা কথা বলে রাখা ভালো, এই যেই জায়গাটা আমবাগান, এটাকে বাংলো বলে, মানে স্থানীয়ভাবে সবাই বলে আসলে বাংলো। ওখানে আসলে কোনো বাংলো নাই, কিন্তু সবাই বাংলো বলে আর কি। চমৎকার পরিবেশ, তো ওখানে বাংলো যদি তৈরি করা হয় চমৎকার একটা বাংলো হবে। ওই যে অস্থায়ীভাবে ছোট ছোট ঘর করা হয়, এই জন্য সবাই বাংলো বলে আর কি। তো ওই বাংলোর যে রাস্তাটা, এই রাস্তাও কিন্তু ঢোকার রাস্তাও একটা, বের হওয়ার রাস্তাও একটা, অন্য কোনো রাস্তা নেই। ছোট পায়ে হাঁটা মেঠো পথ আর কি, মানে আইলের মতো আর কি। তো মিরাজ ওইখান থেকে বের হওয়ার পর সে সামনে এগিয়ে গিয়ে হঠাৎ করে দেখে সামনে শুধু ধুধু মাঠ, মানে মরুভূমির মতো, কিচ্ছু নাই সামনে, না ঘর বাড়ি, না গাছপালা, এমনকি কোনো একটা আলোর সাইন, মানে কোনো জায়গায় যে একটা বাতি জ্বলছে এটাও দেখা যাচ্ছে না। মিরাজ এটা দেখে খুব অবাক হয়, কি রে আমি কোথায় আসলাম, এই পথ দিয়েই তো আমি আসবো। ও কিছু বুঝতে পারছে না যে কি হচ্ছে আমার সাথে। এর ভিতর ও বুঝতে পারে যে নিশ্চয়ই অস্বাভাবিক কিছু তার সাথে ঘটতে যাচ্ছে। তখন মিরাজ জোরে জোরে দোয়া দুরুদ পড়তে থাকে। দোয়া দুরুদ পড়তে পড়তে হঠাৎ করে দেখে না, আর কোনো ধুধু মাঠ মরুভূমির মতো কিছু নাই, সেই তো রাস্তা, চিরচেনা রাস্তা, যেই রাস্তা দিয়ে সে আসা যাওয়া করে এই আমবাগানে। সে আর পেছন দিকে ফিরে গিয়ে বন্ধুদেরকে ডাকে না, তাদেরকেও ডিস্টার্ব করে নাই, সে বাড়িতে চলে যায়। তো এরপর একদিন মোটামুটি 5 থেকে 7 দিন পর, এর মধ্যে আর ওরা কেউ এখানে গল্প গুজব আড্ডা দেওয়ার জন্য যায়নি। 5 থেকে 7 দিন পর এই মিরাজ একদিন ফোন করে ওর বন্ধু সোহেলকে যে দোস্ত আসবি আজকে আয়। সোহেলের আবার একটা কাজ ছিল, কিন্তু মিরাজ কোনো কারণে ওকে খুব করে রিকোয়েস্ট করছিল যে দোস্ত আয়, আজকে গল্প করব, অনেক কথা আছে। ওদিকে মিরাজ মাহিদ, যে আমাদের আজকের গল্প যেটা কথক আর কি তিনি দিয়েছেন আর কি আমার এই গল্পটা, তাকেও ফোন দেয় যে দোস্ত আয়। তো এখানে মিরাজেরই আগ্রহ বেশি। যাই হোক, সবাই আসে, গল্প গুজব করে। রাত তখন 8:30টার মতো বাজে আনুমানিক, মাহিদের ভাষায় আর কি। তো মাহিদ এটা হালকা খেয়াল করছে। হঠাৎ করে মাহিদের কাছে মনে হয়েছে, এমনকি মিরাজের কাছেও মনে হয়েছে যে মিরাজের শরীরের ভেতর থেকে গোলাকৃতির একটা কালো ছায়া বের হয়ে ধপ করে সোহেলের গায়ে লাগলো, জাস্ট এতটুকুই। তখন সোহেল বলে উঠলো, কি রে কি হইলো, হঠাৎ করে আমি নড়ে উঠলাম কেন? তো বিষয়টা আসলে অন্ধকারে আবছা আলোতে হয়েছিল, তো এই জন্য মানে বিষয়টা ওইভাবে কেউ বুঝতে পারেনি। এটা একটা হাস্যরসের মধ্যে দিয়েই শেষ হয়ে যায় আর কি বিষয়টা। কিন্তু এই যে সোহেল যে কিছুটা নড়ে উঠেছে এবং একটা কালো ছায়া মেরাজের শরীর থেকে ট্রান্সফার হয়ে এই সোহেলের শরীরে ঢুকেছে, এটা কিন্তু মেরাজ কিছুটা বুঝতে পেরেছিল এবং মাহিদ ও হালকা দেখেছিল, কিন্তু শুরুতে বিষয়টা বুঝতেই পারেনি একদম। কিন্তু মেরাজও বিষয়টা স্বাভাবিকভাবে নিয়েছিল, সেও যে খুব যে ভালো করে বুঝেছে বিষয়টা এরকম না। আর ওই সময়ের 5 থেকে 10 মিনিট পর থেকেই সোহেলের আচরণে অদ্ভুত কিছু পরিবর্তন দেখা দেয়।
কোনো কথা নাই বার্তা নাই, সোহেল হো 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 করে হেসে উঠছে। এখন এই হাসছে কেন? ওরা সবাই বলছে যে কিরে তুই হাসিস কেন? কোনো কথা নাই, এমনি হাসির কোনো ব্যাপার ছাড়াও হাসছে, আর হাসির কোনো কথা বললেও হাসছে। হঠাৎ করে ওর বন্ধুদের সাথে সে রেগে যাচ্ছে। ওর এই অদ্ভুত আচরণে সবাই খুব বিরক্ত হয়। সবাই বলে যে চল আজকে আর কোনো কথাই বলবো না, বাড়িতে যাই। সবাই যে যার মতো বাড়িতে চলে যায়। আর এরপর থেকেই এই ঘটনায় নতুন মোড় নেয়। ঘটনা রাকিবের সাথে শেষ হয়ে যায়, শুরু হয় সোহেলের সাথে। সোহেল এর প্রায় 1 মাস বন্ধু বান্ধবদের সাথে কারোর সাথে দেখা করে না। 1 মাস পর এই মাহিদ, রাকিব ওরা শুনতে পায় সোহেল নাকি পাগল হয়ে গেছে। সবাই খুব অবাক, এত সহজ সরল একটা ছেলে, ভালো মনের একটা ছেলে, ও তো জরুরি দরকার ছাড়া কারোর সাথে কথাই বলতে চাইতো না, কিন্তু সে পাগল হয়ে গেল। কি হলো? কি এমন ঘটনা ঘটলো সে পাগল হয়ে গেল? ওরা খোঁজ খবর নিয়ে জানতে পারলো যে সোহেল কোনো কারণ ছাড়াই হঠাৎ করে কাউকে আঘাত করে বসে, তারপর হঠাৎ করে মানুষের সাথে রেগে যায়, সারাক্ষণ হাসতে থাকে, আবার অনেকের সাথে খারাপ ব্যবহার করে। তো এই অস্বাভাবিক আচরণ সোহেলের মধ্যে দেখা দিয়েছে প্রায় 1 মাস যাবত নাকি। তখন এই ব্যাপারটি তারা যখন শোনে, সোহেলকে দেখতে যায়, সোহেল তাদের সাথে খুব একটা যে অস্বাভাবিক আচরণ করেছে বিষয়টা এরকম না। তো মানুষ হিসেবে সোহেল খুবই ভালো একজন মানুষ, কিন্তু ওর এই ধরনের পরিবর্তনে বন্ধু বান্ধবরা খুবই অবাক হয়। এরপর একটি ঘটনা ঘটে, সেটি হলো যে ওর পাগলামি যখন খুব বেশি করে বেড়ে গেছে, তখন পরিবারের লোকজন ওকে ঘরে এক রাত্রে আটকে রেখে তালা মেরে দেয়। অ্যাটাচ ওয়াশরুম ছিল তার রুমে, এই জন্য ওয়াশরুমের জন্য বাইরে বের হওয়ার কোনো প্রয়োজন নেই। গভীর রাত্রে ওই সোহেলের মা বাবা চিন্তা করে ও কি ঘরে আছে, কি অবস্থা দেখি একটু। তখন ওর জানালা দিয়ে উকি দিয়ে দেখে ঘরের মধ্যে সোহেল নাই। শুরুতে মনে করেছে হয়তো সে ওয়াশরুমে গিয়েছে, না, ওয়াশরুমেও সে যায়নি। দরজা তালা খোলা হয়, কিন্তু ওয়াশরুমেও কোথাও নাই, ঘরের মধ্যেও নাই। সোহেল গেল কোথায়? ঘর তো তালা বন্ধ, বের হওয়ার তো আর কোনো উপায় নেই। সোহেলের মা বাবা তো চিৎকার চেঁচামেচি শুরু করে, সোহেলকে পাওয়া যাচ্ছে না। আশেপাশের লোকজন খুঁজতে থাকে, খুঁজতে খুঁজতে কাছাকাছি একটা বড় আম গাছের ডালে সোহেলকে দেখতে পাওয়া যায়। সোহেল ওই আম গাছের ডালে বসে আছে। তো অনেক কষ্টে সোহেলকে সেখান থেকে নামিয়ে আনা হয়। সোহেলের কিন্তু ট্রিটমেন্ট চলছিল, কবিরাজি ট্রিটমেন্ট বলেন, ডাক্তারি ট্রিটমেন্ট বলেন, এগুলো কিন্তু চলছিল, কিন্তু ওর এই সমস্যার কোনো সমাধান হচ্ছিল না। এর মধ্যে ঘটে আরো একটি ভয়ানক ঘটনা। সোহেল সে তার আপন চাচার সাথে কথা বলতে যায় কোনো একটা কারণে, বা কোনো একটা কথা তাদের মধ্যে হচ্ছিল। হঠাৎ করে কোনো ধরনের কোনো মানে উত্তেজনাকর কোনো পরিবেশ সৃষ্টি হওয়া ছাড়াই, মানে হঠাৎ করে ভালো আচরণ করছে, হঠাৎ করে একটি লাঠি নিয়ে সে তার আপন চাচার হাতে মারে সজোরে এক বাড়িতে তার চাচার হাড় ভেঙে যায়। সোহেল তো একটা তাগড়া যুবক, তার শরীরের শক্তিও বেশি, এমনি বৃদ্ধ মানুষ, হাত ভেঙে যেমন প্রচন্ড যন্ত্রণায় চিৎকার চেঁচামেচি করতে থাকে। এদিকে হাড় ভেঙে যাওয়ার পর সোহেল কি করে, সে তার বাড়িতে ফেরত আসে। এদিকে তার যে চাচাতো ভাইরা আছে, তারাও তো তাগড়া যুবক, কোনো কারণ ছাড়াই তার বাবার হাত ভেঙে দিয়েছে সোহেল। তারা কি তাকে আস্ত রাখবে? মানে সোহেলকে কি আস্ত রাখবে? নিশ্চয়ই না। এই খবর যখন সোহেলের মা বাবার কানে চলে আসে ঝড়ের গতিতে যে সোহেল এই কাজ করেছে, তখন সোহেলে বলে যে বাবা তুই তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যা, না হলে কিন্তু ওরা তোকে মেরেই ফেলবে। তুই যে কাজটা করছিস এখন তোকে আর ঘরে রাখতে পারবো না, তুই তাড়াতাড়ি পালা, পরে পরিবেশ পরিস্থিতি শান্ত হইলে তুই আসিস। তো সোহেল একটা গেঞ্জি পরে এবং একটা লুঙ্গি পরে ঘর থেকে বেরিয়ে যায়। ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর সে যখন রাস্তা দিয়ে হাঁটছিল, তো দেখা যাচ্ছে যে কারো বাড়ির ছোট সুন্দর গাছ মুচড়িয়ে ভেঙে ফেলে, তারপরে কারো বাড়ির জানালার কাছে ঢিল মেরে মানে জানালার কাঁচ ভেঙে ফেলছে। ছোট বাচ্চা ওই মানে এটা তো সন্ধ্যার পরপরই ঘটনা, ছোট ছোট বাচ্চা যদি সে সন্ধ্যার পরে দেখছে, বাচ্চাকে বেধড়ক মার দিচ্ছে।
রাস্তার মানুষদেরকে মার দিচ্ছে, মানুষজন ভয়ে দূরে চলে যাচ্ছে। তো এই ধরনের ঘটনা সে ঘটাচ্ছে। এইভাবে করতে করতে সে কাছাকাছি একটা ছোট্ট নদীর ধারে চলে আসে। নদীর ধারে এসে ওই সময় নৌকায় পার হচ্ছিল, মানে কি লোকজন পার হচ্ছিল, সেও নৌকায় ওঠে। নৌকায় উঠে সে নদীর অপর পাশে চলে যায় এবং হাঁটতে হাঁটতে একটা চরাঞ্চলে চলে যায়, একটা চর এলাকায় সে চলে যায়। তো এরপরে তার যখন ঘুম ভাঙে, মানে এর পরের ঘটনা কিন্তু মানুষের মুখ থেকে শোনা গেছে আর কি। ওই নৌকায় যারা উঠেছে তারা দেখেছে সোহেলকে, এই পর্যন্ত হলো মানে মানুষের মুখ থেকে সংগ্রহ করা। এর পরেরটা হচ্ছে ওই চরাঞ্চলের মানুষের কাছ থেকে শোনা ঘটনা। সেটা হলো সোহেলকে স্থানীয় কিছু মহিলারা মরিচের ক্ষেতের মধ্যে শুয়ে থাকতে দেখে সকালবেলা। তারা মরিচ তুলতে এসেছে, দেখে যে সোহেল সেখানে শুয়ে আছে। তো তারা বলে যে, কি গো বাবা, তোমার বাড়ি কই, কোথা থেকে আসছো? কারণ সোহেলকে তারা তো চেনে না। তখন সোহেল কোনো কথা বলে না, বলে যে আমার খুব পানি পিপাসা চাপছে, আমাকে পানি দিতে পারবেন? তখন ওই মহিলারা বলে যে, আমরা তার সাথে করে পানি আনি নাই, তোমাকে পানি দেবো কিভাবে? তুমি ওই যে গ্রামের দিকে যাও, আমাদের যে গ্রাম আছে ওখানে কোনো বাড়িতে গিয়ে পানি চাও। তো সোহেল উঠে একটা বাড়িতে যায়। তখন সকালবেলা ওই বাড়ির একজন মহিলা, উনি ওনার উঠানের পাশে যে রান্নাঘর ছিল ওই রান্নাঘরে বসে তরকারি করছিল। তো সোহেল সেখানে এসে, ওর তো আসলে অপ্রকৃতস্থ অবস্থা, পাগলের মতো আচরণ, সেখানে ঢুকে মানে অস্বাভাবিকভাবে বলে, যাই পানি দে। ওই মহিলা একে তো অপরিচিত মানুষ, হঠাৎ করে এই ধরনের আচরণে পানি দেয় এটা বলে উঠছে, মহিলা একটু ভয় পেয়েছে। ভয় পাওয়ার পরে তারপরেও তো যারা চরাঞ্চলে থাকে তারাও একটু সাহসী আর কি, কারণ অনেক প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়ে তাদেরকে টিকে থাকতে হয়। অনেক সময় ডাকাত পড়ে চরাঞ্চলে, তো ওরা ডাকাতরা অনেক সময় তুই তুকারি করে কথা বলে। তখন ওই মহিলা বলে ওটাই, তুই কে রে, তুই ডাকাত নাকি? হঠাৎ করে ঘরের মধ্যে ঢুকে, এবার বাসার মধ্যে ঢুকে এরকম আমার কাছে পানি চাচ্ছিস, এরকম ব্যবহার করতেছিস? তো মহিলা যখন তাকে বলছে এই তুই ডাকাত নাকি, এই কথা যখন বলছে, তখন সোহেলের নাকি মেজাজ গরম হয়ে গেছে। সোহেল এক দৌড়ে ওই মহিলার কাছে গিয়ে, মহিলা যে ধারালো বটি দিয়ে যে তরকারি করছিল ওই বটিটি ওইখান থেকে নিয়ে নেয় এবং নিয়ে কোনো ধরনের কোনো কথা ছাড়াই সজোরে এক কোপ বসিয়ে দেয় ওই মহিলার ঘাড়ে। এবং এত জোরে যে কোপ দিয়েছে, কোপে ওই মহিলার ধর থেকে মাথাটা পুরোপুরি আলাদা না হলেও অর্ধেক কেটে যায় এবং ওই মহিলা ওইখানে স্পট ডেড। ওই বাড়িতে আরেকজন মহিলা ছিল, সেই দৃশ্য দেখে যখন চিৎকার করে উঠেছে, সোহেল সাথে সাথে ওই বটিটা নিয়ে তার উপরও চড়াও হয় এবং তাকেও এলোপাথারি কোপাতে থাকে। ওই মহিলাটিও ওখানেই মারা যায়। ওই মহিলা যখন চিৎকার চেঁচামেচি করছিল, জোরে বাবারে মেরে ফেললো রে, তখন পাশের বাড়ির একজন মহিলা, কারণ তখন তো সব বাড়ির পুরুষ লোকরা কাজে বের হয়ে গেছে, পাশের বাড়ির আর এক মহিলা সেটা শুনে বের হয়ে আসে। ওই মহিলাকে দেখে সোহেল তার দিকে এগিয়ে গিয়ে বুড়ির একটা কোপ তার হাতের উপর বসিয়ে দেয় এবং তার হাতও মারাত্মক জখম হয়। কিন্তু দ্বিতীয় কোপ দেওয়ার আগে ওই মহিলা দৌড়ে বাড়ি থেকে বের হয়ে গিয়ে আশেপাশে যে পুরুষ লোক ছিল তাদেরকে ডাক দেয় যে এরকম ঘটনা, এক পাগল আসছে, এরকম দুইজনকে মেরে ফেলছে, যে আমার দেখো কি অবস্থা করছে। তখন একজন পুরুষ লোক তাড়াতাড়ি ওই মহিলাকে নিয়ে যায়, তাকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য, কারণ চর অঞ্চল থেকে দূরে নিয়ে যেতে হবে, আবার রক্তও পড়ছে। আর অন্য লোক যারা ছিল, পুরুষ লোকরা, তারা সবাই শুনেছে যে এই ধরনের ঘটনা, ওরা তো সবাই লাঠিসোঁটা নিয়ে এগিয়ে এসেছে এবং লাঠিসোঁটা নিয়ে এগিয়ে এসেছে। ওরা বুঝতে পারছিল এ আসলে কোনো মানে ডাকাত কেউ না, পাগল ছাগল হবে। তো লোকজনরা সর্বোচ্চ চেষ্টা করেছিল সোহেলকে থামানোর জন্য, আইন নিজের হাতে তুলে না নেওয়ার জন্য, কিন্তু সোহেল ওই ধারালো বটি নিয়ে পুরুষদেরকেও আক্রমণ করছিল এবং আহত করছিল। এখন ওকে থামানোর জন্য তারা লাঠিসোঁটা দিয়ে সোহেলকে আঘাত করতে থাকে, কিন্তু সোহেল থামার পাত্র নয়, সে ওই বটি নিয়ে এলোপাথারি অন্যদেরকেও আঘাত করতে থাকে, তারাও প্রতিহত করতে থাকে। এভাবে একটা পর্যায়ে ওই লোকদের আঘাতে সোহেলের মৃত্যু ঘটে। স্থানীয় লোকজন আসলে তাকে যে হত্যা করার উদ্দেশ্যেই যে আঘাত করেছে বিষয়টা এরকম নয়, তাকে থামানোর জন্য করেছিল, কিন্তু তারা নিরুপায় হয়েই করেছিল। কিন্তু সোহেল মারা যায়। এই ঘটনা চারদিকে ছড়িয়ে পড়ে, অনেক আলোচিত হয়ে যায়। আসলে একটা পাগল যে পাগল হয়ে গেছে তার তো আসলে কোনো বিচার নাই, তাকে তো আর বিচারের মুখোমুখিও করা যাবে না যে পাগল হত্যা করেছে,
একে তো পুলিশও ধরবে না। আর সে যখন অন্যদের আক্রমণ করতে যাচ্ছিল বারবার, এখন তাদেরও তো অধিকার আছে আত্মরক্ষার। তারা আত্মরক্ষা করতে গিয়েও মারা যাওয়ার উপক্রম হচ্ছিল। এই জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করছিল সোহেলকে থামানোর, এবং ওই চেষ্টার ফলশ্রুতিতেই সোহেলের মৃত্যু ঘটে। মাহিদ যখন শুনতে পায় যে সোহেলকে মানুষ পিটিয়ে মেরে ফেলেছে, তখন এই তথ্যগুলো সংগ্রহ করতে গিয়ে মাহিদ এই পুরো ঘটনাটি জানতে পারে। তো এভাবেই মাহিদের জীবনের সমাপ্তি, মাহিদের না, সোহেলের জীবনের সমাপ্তি ঘটে। মাহিদ এরপরে ওই আম গাছের বাগানে কিন্তু আড্ডা দিতে গিয়েছিল। সেখানে গিয়ে এক অদ্ভুত ব্যাপার দেখতে পায় যে বড়ই গাছটার নিচে বসে ওরা আড্ডা দিত, সোহেলের মৃত্যুর পর ওই বড়ই গাছটিও মারা গিয়েছে। আর ওই সময় রাকিব বলেছিল যে আমার সাথে তো এরকম ঘটনা ঘটতো, কিন্তু ওই সন্ধ্যার পর থেকে নিয়ে আমি একদম স্বাভাবিক হয়ে যাই, আমার সাথে কোনো ঘটনা ঘটেনি। আর সোহেল নাকি ওই সন্ধ্যার পরে কোনো এক রাত্রে একটা স্বপ্ন দেখেছিল, ওই স্বপ্নেও কোনো একটা কালো অবয়ব নাকি ওকে ওই টিকটিকির লেজ চিপে সেটা রস নাকি ওকে স্বপ্নের মধ্যে খাইয়েছিল। এটা ওর পরিবারের সদস্যদের কাছে বলেছিল। এইভাবে পুরো ঘটনা মানুষের সামনে জানাজানি হয়। এটা বিক্ষিপ্ত ঘটনা, কিন্তু আস্তে আস্তে পুরো ঘটনা মানুষের সামনে উপস্থাপিত হয় যে আসলে কি ঘটনাটি ঘটেছিল সোহেলের সাথে। মূলত মিরাজ আর কি, মিরাজের দিয়েই ঘটনাটি শুরু, এবং মিরাজের মাধ্যম দিয়েই সেটা সোহেলের মধ্যে ট্রান্সফার হয়। আর সোহেলের সাথে সাথেই এই ঘটনাটির সমাপ্তি ঘটে। প্রিয় লিসেনার্স, আসলে কি মর্মান্তিক একটি ব্যাপার, আপনারা একবার ভাবুন। আর কি ভয়ানক একটি ব্যাপার। আসলে এটা বলা বা অনুধাবন করা সত্যি খুব কঠিন। আমি যখন এই ঘটনাটি আসলে শুনলাম, পুরো ঘটনাটি শোনার পর আমার কাছে খুবই অন্যরকম লেগেছে, খুব কষ্টও লেগেছে। দেখুন, একজনের কাছ থেকে একটি জিনিস ট্রান্সফার হয়ে আরেকজনের মধ্যে ঢুকে গেল। এই রকমের ব্যাপার আমি আগে খুব কমই বলেছি বলে আমার মনে পড়ে, যে মুহূর্তের মধ্যে একজনের থেকে আরেকজনের কাছে সেই অশুভ জিনিসটি ট্রান্সফার হয়ে গেল। আর এটা সূত্রপাত হয়েছিল যখন মেরাজ ওই ঘরে থাকা শুরু করেছিল। নিশ্চয়ই 8-9 বছর ধরে পরিত্যক্ত থাকার ফলে সেখানে পিশাচ শ্রেণীর কারো উপস্থিতি ছিল। মেরাজ ওইখানে থাকার প্রেক্ষাপটে সেখানে ওর শরীরের মধ্যে এই জিনিসটা ঢুকে যায়। বিশেষ করে ওই যে গিরগিটি টাইপের যে প্রাণী, তার লেজ নিংড়ে রস খাওয়ানোর মাধ্যম দিয়ে তার মধ্যে এক অশুভ শক্তি প্রবেশ করে, এবং এটি পরবর্তীতে সোহেলের মধ্যে ট্রান্সফার হয়। প্রিয় লিসেনার্স, এখান থেকে কিন্তু আমরা কয়েকটা ব্যাপার শিখতে পারি। সেটা হচ্ছে পরিত্যক্ত, দীর্ঘদিন ধরে পরিত্যক্ত রয়েছে এমন কোনো বাড়ি বা জায়গায় আমরা পারতপক্ষে যাব না খুব প্রয়োজন ছাড়া। আর একটা ব্যাপার হচ্ছে এমন কোনো জায়গায় গিয়ে আমরা আড্ডা দিব না যেই জায়গাতে আসলে সচরাচর লোকজন যায় না। এমনকি এমন সমস্ত জায়গায় আমরা ভ্রমণও করব না যেই জায়গাগুলোতে সচরাচর লোক যায় না, প্রয়োজন ব্যতি রেখে। আর যাদের সাথে এই ধরনের ঘটনা ঘটতে থাকে, আমরা নিজেদের সেফটি বজায় রেখে তাদের সাথে মেশার চেষ্টা করব। কিন্তু ওরা তো আসলে জানতো না ওভাবে, তাই না? এটা হয়ে গেছে। আর একটা ব্যাপার আমার কাছে অদ্ভুত লেগেছে যে মেরাজ ফোন করে সোহেলকে, মাহিদকে ওইখানে ডেকে নিয়েছিল, এবং ওই সন্ধ্যায় ওই ঘটনাটি ঘটেছিল যে মেরাজের কাছ থেকে ট্রান্সফার হয়ে সোহেলের কাছে গিয়েছে। তার মানে হচ্ছে ওরা যখন একাধিকবার আড্ডা দিচ্ছিল, তখন মেরাজের মধ্যে থাকা ওই অশুভ শক্তিটা সোহেলকে ভর করতে চেয়েছিল, যার প্রেক্ষাপটে ওই সন্ধ্যায় হয়তোবা ওই অশুভ শক্তির প্রভাবেই মেরাজ অন্যদেরকে ডেকে নিয়ে এসেছিল, এবং তখন সোহেলের মধ্যে ওই জিনিসটা ট্রান্সফার হয়। প্রিয় লিসেনার্স, আমি মেরাজ এবং সোহেল শুধু এই দুটো চরিত্র ছদ্মনাম ব্যবহার করেছি। আমি আবারও বলছি, আপনারা অনেকেই তাদের আসল নাম জেনে থাকবেন। মেরাজ যে ছদ্মনাম, এই ছদ্মনামের যেটা মূল নাম, তিনি এখনো
জীবিত আছেন, ভালো আছেন, তবে এই ঘটনার প্রেক্ষাপটে সে খুব হতাশাগ্রস্ত হয়ে যায়, সে নেশাগ্রস্ত হয়ে পড়ে এবং তাকে ট্রিটমেন্ট করানো হয়। সে নিজেও উদ্যোগী হয়ে নিজে ট্রিটমেন্ট করায়, এখন সে সম্পূর্ণ সুস্থ আছে। আল্লাহ তাআলা যদি চান আমরা চেষ্টা করব যে তার সাথে যদি কোনো একটা ইন্টারভিউ নিতে পারি, তার কোনো ভিডিও যদি আপলোড করতে পারি, আমরা চেষ্টা করব সেটা, যদি তিনি রাজি হন। আর সোহেলের ছবিও রয়েছে, কিন্তু আমরা সঙ্গত কারণে সেই ছবিটি আপলোড করতে পারছি না। প্রিয় লিসেনার্স, সত্যি অনেক ঘটনা ঘটে যায় আমাদের নিজেদের অজান্তেই। আল্লাহ সোহেলকে ক্ষমা করুন। পাগলের তো আসলে বিচার নাই। আল্লাহ তাআলা তার ভুল ত্রুটিগুলো ক্ষমা করুন। যতদিন পর্যন্ত তিনি সেন্সে ছিলেন আর কি, ভালো ছিলেন, ওই সময় পর্যন্ত তার অন্যায় যদি থেকে থাকে, ভুল থেকে থাকে, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করুন, জান্নাতুল ফিরদৌস নসিব করুন। সোহেলের হাতে যারা অনাকাঙ্ক্ষিতভাবে নিহত হয়েছে, আল্লাহ তাআলা তাদেরকেও শাহাদাতের মর্যাদা দান করুন। প্রিয় লিসেনার্স, সাবধানে থাকুন, সতর্ক থাকুন। আমাদের সকলকে শুধু যে বাহ্যিক বিভিন্ন বিষয়গুলো থেকে সতর্ক থাকতে হবে তা নয়, আমরা যা দেখি না এমন অদৃশ্য জিনিসগুলো থেকেও সতর্ক থাকতে হবে। ধন্যবাদ সৌমিত্র রয়কে এতগুলো ঘটনা আমাদের সামনে নিয়ে আসার জন্য। ধন্যবাদ মাহিতকে বেশ কয়েকটি ঘটনা আমাদেরকে দেওয়ার জন্য, ফাহিমকে, রাতুলকে, যারা অক্লান্ত পরিশ্রম করে এই ঘটনাগুলো আমাদেরকে দিয়েছেন। প্রিয় লিসেনার্স, ইনশাল্লাহ আগামীকাল রাত 10:59 আমাদের ঈদ স্পেশাল এপিসোডের তৃতীয় এবং শেষ আয়োজন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হচ্ছি। আর আমাদের এবারের এপিসোড আপনাদের কেমন লাগলো সেটা আমাদেরকে জানাবেন। আর বারবার আমরা একটা কথা বলতে চাই আপনাদেরকে, সেটা হচ্ছে যে এপিসোডের যে টাইম ডিউরেশনটা, এটা যে এক্সাক্ট কত হবে এটা আসলে আমাদের মাথায় থাকে না। ঘটনার প্রেক্ষাপট যতটুকু হবে আমরা ঠিক ততটুকু নির্ধারণ করি। যেমন আমাদের প্রথম স্পেশাল এপিসোডটি প্রায় 3 ঘন্টার কাছাকাছি গিয়েছিল, তাই না? তো এটাও প্রায় 2 ঘন্টা প্লাস হয়ে যাচ্ছে। আবার আমরা 1.5 ঘন্টার মধ্যেও কোনো এপিসোড শেষ করে দেই, স্পেশাল এপিসোড। এই কারণে আসলে কোনো এপিসোডের টাইম ডিউরেশনটা আমাদের পক্ষে নির্ধারণ করা সম্ভব নয়। নর্মালি আমরা এত দীর্ঘ এপিসোড করি না, তারপরও ঈদ স্পেশাল এপিসোড উপলক্ষে করছি। সাধারণত আমরা আমাদের রেগুলার এপিসোডগুলো 2 ঘন্টার মধ্যেই আমরা সীমাবদ্ধ রাখার চেষ্টা করছি। তা আমাদের এবারের এপিসোড কেমন লাগলো অবশ্যই মন্তব্য করে জানাবেন। ছালা পাগল সম্পর্কিত যে ব্যাপারগুলো বলেছি আপনারা যদি কেউ দেখে থাকেন সেটা আমাদেরকে জানাবেন। আর কোন ঘটনাটি আপনাদের বেশি ভালো লেগেছে আমাদের এবারের এপিসোডের সেটিও আমাদেরকে জানাবেন।